হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আবার চলে আসলাম তোমাদের সামনে বিন্যাস সমাবেশের পরবর্তী লেকচার নিয়ে। আশা করি আগের লেকচারগুলি তোমরা দেখছো এবং তোমাদের অনেক উপকারে আসছে। আমরা কিন্তু অনেক কষ্ট করে যত রকম কন্টেন্ট আছে সবগুলি কন্টেন্ট নিয়ে সুন্দরভাবে একদম বোঝানোর উপযোগী করে এই কন্টেন্টগুলি তোমাদের জন্য রেডি করছি। আশা করি তোমরা হচ্ছে কন্টেন্টগুলি খুব মনোযোগ সহকারে দেখছো এবং তোমরা এখন হয়ে যাচ্ছ এই চ্যাপ্টারে আনস্টপেবল। এবং সামনে তোমরা যদি বলো যে তোমাদের হচ্ছে যেসব চ্যাপ্টারে সমস্যা আছে, যেমন ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন বা এই ধরনের যে চ্যাপ্টারগুলি আছে, স্ট্রেট লাইন্স, কনিক্স, সার্কেলস বা যা হোক, ঠিক আছে, যে কোনো চ্যাপ্টারে যেটা সমস্যা আছে বা প্রবলেম ফেস করতেছো বা কঠিন লাগছে বা অনেক অনেক প্রবলেম তুমি আসলে গুছিয়ে করতে পারছো না, মানে গুছিয়ে করাটাও একটা ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, যে গুছিয়ে দেয়া বিষয়টা, যে এখানে কী কী আছে, মানে মোটামুটি একটা গুছিয়ে দিলে যে 95% যদি গুছিয়ে দেওয়া যায়, তাহলে বাকি যে 5% আছে তুমি ওই 95%-এর যে ঠেলা, ওই ঠেলাতেই বাকি 5% হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আজকে লেকচারটি আমরা শুরু করি। কিন্তু তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে এই লেকচারগুলি যদি তোমাদের আসলে কোনো হেল্পে আসে, তাহলে ডেফিনেটলি তোমরা লেকচারগুলিকে প্রচুর পরিমাণে শেয়ার করবে, নিজে শিখবে এবং সবাইকে নিয়েই কিন্তু শিখতে হবে। শুধু নিজে চুপচুপ করে শিখলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে চলো শুরু করি আজকের লেকচার। হ্যাঁ, সব কিছু ওকে আছে। হ্যাঁ, রেকর্ডিং ওকে আছে। আজকের লেকচারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের লেকচারে আমরা দেখব হচ্ছে চক্রবিন্যাস বা সার্কিউলার পারমিটেশন। এটা আবার কি জিনিস, চলো একটু দেখে আসি। খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটার কনসেপ্টটাই অনেকে ধরতে পারে না আসলে হচ্ছেটা কি, জাস্ট মুখস্থ করে রেখে চলে যায়। ওকে, তাহলে চলো আমরা বুঝে জিনিসটা করি। কি বলেছে? চক্রবিন্যাস বা সার্কিউলার পারমিটেশন। এখন কথা হচ্ছে চক্রবিন্যাস কি? চক্রাকারে বিন্যাস নাকি, গোল করে বিন্যাস নাকি, বৃত্তপথে বিন্যাস নাকি, না কি জিনিসটা কি আসলে? ওকে, এতদিন যে আমরা বিন্যাস করেছি সেই বিন্যাসটা আসলে কী ছিল? আজকের আগ পর্যন্ত যতগুলি ক্লাস করেছো, এতদিন যে বিন্যাস করেছো সেটা আসলে কী ধরনের বিন্যাস ছিল? সেই বিন্যাসটা ছিল সারি বিন্যাস বা কলাম বিন্যাস। একটা লাইনে বিন্যাস ছিল, লাইনে। হ্যাঁ, হতে পারে সেটা সারি, হতে পারে সেটা কলাম, একটা লাইনে ছিল, কোনো চক্র বা গোল ছিল না। ঠিক আছে, কোনো সার্কিউলার পাথ ছিল না। তো চলো একটু দেখি। মনে করো যে সেই আবুল বাবুল কাবুল সরি মনে করো আবুল বাবুল কাবুল, সেই তিনজন ভদ্রলোক আবুল বাবুল কাবুল, এই তিনজনকে আমরা যদি একটা সারিতে সাজানোর চেষ্টা করি, তাহলে তিনজন আছে, তিনজনকেই নিব ফ্যাক্টোরিয়াল 3। তিনজন আছে, তিনজনই ভিন্ন ভিন্ন, তিনজনকেই নিব, তাহলে ফ্যাক্টোরিয়াল 3 বা 3p3, একই কথা, একই কথা। তাহলে সেগুলো কিন্তু আমরা জানি যে আসলে বিন্যাসগুলি কী কী আছে। নিশ্চয়ই তোমাদের মনে আছে বিন্যাসগুলি কী কী আছে। একটা হচ্ছে একে সামনে রেখে বিসি, তারপরে একে সামনে রেখে সিবি, বিকে সামনে রেখে এসি, বিকে সামনে রেখে সিএ, সিকে সামনে রেখে এবি, সিকে সামনে রেখে বিএ। এরকম কিছু বিন্যাস ছিল ফ্যাক্টোরিয়াল 3 বা 6 ভাবে ছিল। 6 ওয়েজ ওয়ার দিয়ার। ওকে, এটা কিন্তু একদম বেসিক, একদম অনেকবার তোমরা এটা দেখেছো, অনেকবার তোমরা এটা দেখেছো। ঠিক আছে, একটু ওয়েট করো। হ্যাঁ, তাহলে এরকম 6 ওয়েজ ছিল, 6টা উপায় ছিল যখন তোমরা সারিতে সাজাইছো। দেখো এটা কিন্তু সারিতে সাজাইছো, সারিতে 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 সারিতে, হ্যাঁ, লাইনে, কোনো একটা লাইনে। এখন তুমি চিন্তা করো যে এরকম যদি একটা লাইনের কথা আমরা চিন্তা করি, একটা লাইনের কথা আমরা চিন্তা করি, এরকম একটা লাইন আছে, ঠিক আছে, তো এখানে একটা সিট, এখানে একটা সিট, এখানে একটা সিট, এরকম 3টা সিট আছে। তো এখানে যদি আমরা তিনজনকে বসাই, তাহলে এরকম একটা সারির কিন্তু একটা শুরু আছে, একটা শেষ আছে। সে তুমি যদি বলো যে এইটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, তাহলে এটা হচ্ছে টার্মিনাল পয়েন্ট। এটা ইনিশিয়াল পয়েন্ট হলে এটা টার্মিনাল পয়েন্ট, মানে ফাইনাল পয়েন্ট আর কি। আর এটা যদি ইনিশিয়াল পয়েন্ট হয় তাহলে এটা ফাইনাল পয়েন্ট। তাহলে এটাকে শুরু বললে এটা শেষ, আর এটাকে শুরু বললে এটা শেষ, মানে শাড়ির একটা শুরু শেষ আছে, শাড়ির একটা শুরু শেষ আছে, একটা শুরু শেষ আছে। কিন্তু তুমি যদি একটা চক্রের কথা চিন্তা করো, তুমি যদি একটা চক্রের কথা চিন্তা করো, এই যে কী বললাম, হ্যাঁ, তুমি যদি সে তুমি এরকম একটা চক্রের কথা চিন্তা করতেছো, এরকম একটা চক্র, ঠিক আছে, তো এই চক্রের শুরু শেষ কোনটা? এই বৃত্তের শুরু শেষ কোনটা? তুমি কি বলবা এটা শুরু, নাকি 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 বলবা এটা শুরু? এটার কিন্তু কোনো শুরু শেষ নাই। তার মানে তুমি যদি একটা গোল টেবিলের চারপাশে বসো, তাহলে কোন চেয়ারটা, মনে করো একটা গোল টেবিল আছে, সে এটা একটা গোল টেবিল, এটা একটা গোল টেবিল। এখন কথা হচ্ছে যে এখানে মনে করো কয়েকটা চেয়ার আছে, এটা একটা চেয়ার, এটা একটা চেয়ার, এটা একটা চেয়ার, এটা একটা চেয়ার, মনে করো 4টা চেয়ার আছে। এখন কোন চেয়ারটা প্রথম চেয়ার তুমি কি বলতে পারবা? কোন চেয়ারটা প্রথম চেয়ার তুমি কি বলতে পারবা? এটা নাকি এটা, নাকি এটা নাকি এটা? তুমি কিন্তু বলতে পারবা না, কারণ একটা চক্রের ক্ষেত্রে কোনটা শুরু কোনটা শেষ কেউ জানে না। কিন্তু এরকম যদি একটা লাইন হয়, তাহলে তুমি বলতে পারবা হয় এটা শুরু এটা শেষ,
না হয় এটা শুরু এটা শেষ। এদিক থেকে চিন্তা করলে এটা শুরু এটা শেষ, এদিক থেকে চিন্তা করলে এটা শুরু এটা শেষ। মানে লাইনের ক্ষেত্রে একটা শুরু শেষ আছে, কিন্তু চক্রের ক্ষেত্রে কোনো শুরু শেষ নাই। এটা হচ্ছে প্রথম গ্যাঞ্জাম, এটা হচ্ছে প্রথম কনসেপ্ট, এটা হচ্ছে প্রথম গ্যাঞ্জাম। চক্রবিনাশের শুরু শেষ নাই, কোনটা শুরু কোনটা শেষ আমরা কেউ বলতে পারি না। ওকে, তাহলে দেখো, তাহলে এই জিনিসটা বুঝতে পারছো কিনা, মাথায় ঢুকছে দুটোর মধ্যে পার্থক্যটা কি? ওকে, সো এটা হচ্ছে এই যে এই অংশটা দেখতেছো একটা লাইন, আর এই অংশটা দেখতেছো এটা হচ্ছে সার্কিউলার পাথ, ঠিক আছে, চক্র, ঠিক আছে। তো এখন আসো যে এবিসি তিনটা ভিন্ন ভিন্ন ভদ্রলোক, আবুল বাবুল কাবুল, তাদেরকে যদি সারিতে সাজাইতাম, লাইনে সাজাইতাম, তাহলে 6 ওয়েজ ছিল বা ফ্যাক্টোরিয়াল 3 ওয়েজ ছিল। এখন এই তিনজনকেই যদি আমরা চক্রে সাজাই বা একটা গোল টেবিলের চারপাশে বসাই, তাহলে আসলে কতভাবে বিনাশ করা যাবে চলো একটু দেখি। ওকে, তাহলে সরি, দেখো আমরা কি করতে পারি। তো আমরা এই যে চক্র, এই যে চক্র, এই যে চক্র, ঠিক আছে, একটু ভালো করে দেখো, চক্রের কিন্তু শুরু শেষ নাই, এটা কিন্তু তোমরা মেনে নিছো, এটা তোমরা মেনে নিছো, মেনে নেওয়া উচিত। এবার মনে করো এবিসিকে আমরা বসাবো, সে আমরা একে এখানে বসাইছি, এ এখানে, বি মনে করো এখানে, আর সি মনে করো এখানে, এবিসি, এবিসিকে এভাবে বসাইছি, হইতেই পারে, হইতেই পারে। ওকে, আর এখানে মনে করো যে এখানে একে বসাইছি, আর এখানে বিকে বসাইছি, এখানে সিকে বসাইছি। আচ্ছা, এই দুইটা বিন্যাস কি সেম? এই দুইটা বিন্যাস কি সেম? কি মনে হয়? তোমরা বলতে পারো সেম, কারণ এখানেও এবিসি, এখানেও এবিসি, নাকি নাকি এখানে এসিবি, কি আছে? আগে দেখো এই দুইটা বিন্যাস সেম কিনা। একটা জিনিস একটু খেয়াল করো, যে তুমি যদি মনে করো যে এটাকে তুমি ফিক্সড চিন্তা করো, সে এটাকে ফিক্সড চিন্তা করলা, যে একে কেন্দ্র করে, ফিক্সড না মানে একে কেন্দ্র করে তুমি চিন্তা করবা সব কিছু, হ্যাঁ তুমি সব কিছু চিন্তা করবা একে কেন্দ্র করে। ওকে, তাহলে তুমি দেখো এখানে বিন্যাসটা কি, এ বি সি। তুমি যদি এ বি সি পেতে চাও তাহলে তোমাকে ক্লকওয়াইজ মুভ দিতে হবে। কি ওয়াইজ? ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। তুমি যদি এবিসি পেতে চাও তাহলে তোমাকে ক্লকওয়াইজ মুভ দিতে হবে, ক্লকওয়াইজ মুভ দিতে হবে। আর এখানে তুমি যদি এবিসি পেতে চাও তাহলে তোমাকে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ দিতে হবে। দেখো এবিসি অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার উল্টা দিকে, বা কাউন্টার ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ। বোঝা গেল? তার মানে এখানে ক্লকওয়াইজ এবং কাউন্টার ক্লকওয়াইজ এই দুইটা সেগমেন্ট দুইটা নতুন বিন্যাসের জন্ম দেয়। তুমি যদি ক্লকওয়াইজ চিন্তা করো তাহলে তুমি এরকমভাবে এবিসি পাবা, আর কাউন্টার ক্লকওয়াইজ চিন্তা করো তাহলে এভাবে তুমি এবিসি পাবা। এখন প্রশ্ন হচ্ছে, এটাও তো এবিসি, এটাও তো এবিসি, দুটি কি নতুন বিন্যাস নাকি একই বিন্যাস? মাথায় গ্যাঞ্জাম লাগতেছে। দেখো ভালো করে দেখো, এবার কি বলি ভালো করে শোনো, ভালো করে শোনো। তুমি, আমরা বলছি সব কিছু আমরা একে চিন্তা করে হিসাব করি তাহলে সুবিধা হবে। তুমি বিকে চিন্তা করেও করতে পারতা, কোনো সমস্যা নেই, তুমি সিকে চিন্তা করেও করতে পারতা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো তুমি যেটা করবা, এই এ যে চেয়ারে বসে আছে তুমি নিজেকে এর চেয়ারে বসায় দাও। তুমি নিজেকে নিয়ে এর চেয়ারে বসায় দিছো, তুমি এর চেয়ারে বসে আছো, তুমি এর চেয়ারে বসে আছো, ঠিক আছে। আচ্ছা, তুমি নিজেকে নিজেকে নিয়ে এর চেয়ারে বসায় দাও। তাহলে তুমি যদি এখানে বসে আছো, তুমি কিন্তু এখানে বসে আছো, তুমি ভালো করে চিন্তা করো, দেখো ফিল করতে পারতেছো কিনা। তুমি কিন্তু এখানে বসে আছো, এই যে এটা তুমি বসে আছো, ঠিক আছে, এই যে তুমি, এই যে তুমি, হ্যাঁ তুমি এখানে বসে আছো। এখন তোমার হাতের ডানে কে আছে, রাইটে কে আছে, এবং তোমার হাতের বামে কে আছে, লেফটে কে আছে। তোমার হাতের ডানে কে আছে, সি, বামে কে আছে, বি। ডানে সি, বামে বি, এটা কিন্তু রাইট, এটা রাইট, আর এটা লেফট। তোমার হাতের রেসপেক্টে, এই যে তুমি তো এখানে বসে আছো, তোমার হাতের রেসপেক্টে ডানে আছে সি, তোমার হাতের রেসপেক্টে বামে আছে বি। তাহলে ডান সি বাম বি মনে যেন থাকে। এবার তুমি আবার এখানে বসো, নিজেকে এখানে বসাও, তুমি নিজেকে এখানে বসাও, এই যে তুমি এখানে আছো, হইলো আর কি, এখানে সৌন্দর্য চর্চার দরকার নেই, জিনিসটা বুঝতেই হয়েছে যে তুমি এখানে আছো, এই যে তোমার চোখ কান হাত পা সব আছে। তো এইবার দেখো ডানে কে বি, বামে কে সি, উল্টা। দেখো এটা কিন্তু রাইট, আর এটা কি লেফট। গতবার এর ডানে ছিল সি, বামে বি, ডানে সি বামে বি, এবার ডানে বি বামে সি, উল্টা। তার মানে এটা কিন্তু আসলে নতুন একটা বিন্যাস, এটার রেসপেক্টে এটা কিন্তু নতুন একটা বিন্যাস। কারণ ডান বাম চেঞ্জ হয়ে যাচ্ছে মানে কি, তুমি চিন্তা করো তোমার সামনে একটা গোল টেবিল চিন্তা করো, তোমার সামনে একটা গোল টেবিল চিন্তা করো, চোখ বন্ধ করে চিন্তা করো, তোমার সামনে একটা গোল টেবিল আছে, তুমি এখানে বসছো এ, এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে সি, বুঝো কিন্তু তোমার ডানে বি, দেখো এই যে তোমার ডানে, তুমি নিজে চিন্তা করো চোখ বন্ধ করে, তোমার ডানে বি, তোমার বামে সি, এইটা যা কথা। আবার পাশে একটা গোল টেবিল চিন্তা করো, তুমি এই পাশেই আছো, এখানেই আছো, এখানে তুমি
তোমার ডানে সি আর তোমার বামে বি এক জিনিস কি? এক জিনিস কি? অবশ্যই এক বিন্যাস না। মনে করো যে তোমার ডানে আছে, তুমি এখানে বসা আছো, তোমার ডানে আছে মেসি, বামে CR7। এটা দেখতে যেরকম হবে, উপর থেকে দেখতে যেরকম হবে, তোমার ডানে CR7 বামে মেসি, এটা কিন্তু উপর থেকে দেখতে আরেক রকম হবে। আমরা কিন্তু টপ ভিউ দেখতেছি, টপ ভিউ উপর থেকে দেখতেছি, উপর থেকে, এই জিনিসটাকে টপ ভিউ বলে, উপর থেকে দেখতেছি, ঠিক আছে? টপ থেকে উপর থেকে দেখতেছি, টপ ভিউ। তাহলে আমরা যেটা বুঝলাম, এটা একটা বিন্যাস, এটা আরেকটা বিন্যাস, এবং এই দুইটা বিন্যাস পাওয়া গেছে। কীভাবে পাওয়া গেছে দেখো তো, যে ABC এই বিন্যাসটা পাইতে গেলে ক্লকওয়াইজ যেতে হয়েছে, আর ABC এই বিন্যাসটা পাইতে গেলে অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হয়েছে। ABC এই যে বিন্যাসটা, এটা পাইতে গেলে ক্লকওয়াইজ মুভ করতে হয়েছে, আর ABC এই বিন্যাসটা পাইতে গেলে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করতে হয়েছে বা কাউন্টার ক্লকওয়াইজ মুভ করতে হয়েছে। তার মানে এখানে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ নতুন নতুন বিন্যাসের জন্ম দেয়। এখানে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ নতুন নতুন বিন্যাসের জন্ম দেয়। এখন যদি তোমার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কঠিন লাগে, বাদ দাও, তুমি শুধু চিন্তা করো ডান বাম ঠিক আছে কিনা। এখানে এর ডানেকে বামেকে, এখানে এর ডানেকে বামেকে, ডান বাম যদি চেঞ্জ হয় তাহলে নতুন নতুন বিন্যাসের তৈরি হয়। ডান বাম যদি চেঞ্জ হয় তাহলে নতুন নতুন বিন্যাসের তৈরি হয়। তাহলে চক্র বিন্যাসের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে, এই যে লিখে দিচ্ছি এখানে, যে চক্র বিন্যাসের ক্ষেত্রে, চক্র বিন্যাসের চক্র বিন্যাসের ক্ষেত্রে ডান বাম চেঞ্জ হলে, ডান বাম চেঞ্জ হওয়া মানে কিন্তু ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ একই কথা। চেঞ্জ হলে নতুন নতুন বিন্যাসের জন্ম হয়, নতুন নতুন বিন্যাসের জন্ম হয় বা বিন্যাস তৈরি হয়, বিন্যাস তৈরি হয়, তাই না? ডান বাম চেঞ্জ হলে নতুন নতুন বিন্যাস তৈরি হয়, ডান বাম চেঞ্জ না হলে কিন্তু নতুন নতুন বিন্যাস তৈরি হবে না। চলো এবার একটা জিনিস একটু দেখে আসি। সে এগুলো তো লিখছো তোমরা, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এগুলো লিখছো। সে এই বিন্যাসটা দেখো, সবাই এই বিন্যাসটা দেখো এবং কমেন্ট করো এটা নতুন কোনো বিন্যাস কিনা। সবাই এই বিন্যাসটা দেখো এবং কমেন্ট করো এটা নতুন কোনো বিন্যাস কিনা। দেখো এইখানে হচ্ছে এ, হ্যাঁ এইখানে হচ্ছে, সরি এখানে এ না, এখানে এ, এখানে বি, এখানে সি, এটা কি নতুন কোনো বিন্যাস কিনা? তোমরা কমেন্ট করো এটা নতুন কোনো বিন্যাস কিনা, এটা নতুন কোনো বিন্যাস কিনা। আমরা তো দুইটা বিন্যাস পাইছি, এটা নতুন কোনো বিন্যাস কিনা কমেন্ট করো। ওই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বাদ দাও, দেখো নতুন কোনো বিন্যাস কিনা। তাহলে নতুন বিন্যাস বুঝতে গেলে যে কোনো একটাকে টার্গেট করতে হবে। তো গতবার কাকে টার্গেট করছিলাম? একে, তাই না? এবারও তাহলে একেই টার্গেট করি, বোঝার সুবিধার্থে। অন্য কিছুকে টার্গেট করলেও সমস্যা নেই। তুমি দেখো, তুমি এর জায়গায় নিজেকে বসাও, তারপরে এর ডানে চিন্তা করো আর এর বামে চিন্তা করো, এর বামে চিন্তা করো। এর ডানে কে আছে সি, বামে কে আছে বি। তার মানে এটা যা কথা, এটা কি একই কথা না? এটা কিন্তু এর ডানে সি বামে বি ছিল, একই কথা না? একই কথা না? এখন বলবা যে ভাইয়া এ তো এখানে উপরে ছিল, এ তো এখানে এদিকে চলে আসছে। আরে যেখানেই যাক, কারণ এখানে কোনটা যে আগে কোনটা যে পরে, মানে চক্রবিন্যাসের কোনটা যে শুরু কোনটা যে শেষ, এটা তো কেউ জানে না। এটা তো লাইন বিন্যাস পাও নাই, চক্রবিন্যাস এটা শুরু নাকি এটা শুরু না এটা শুরু কেউ জানে না। সো এখানে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে ডান বাম ঠিক আছে কিনা। এখানে ডানে সি বামে বি, এখানেও ডানে সি বামে বি, ঠিকই তো আছে। তাহলে এটা নতুন কোনো বিন্যাস না। আসলে কী হয়েছে জানো? আসলে যেটা হয়েছে যে এখানে এখানে একটা ছোটোখাটো মজা করছে এরা। কি করছে? প্রথমে এটা ছিল তারপরে এটা আসছে, তাই তো? দেখো বুঝো বিষয়টা, প্রথমে এটা ছিল তারপরে এটা আসছে। এবার খেয়াল করো কী বলতেছি। শুরুতে দেখো এখানে এ, এখানে বি, এখানে সি, কিন্তু এখানে খেলাটা ঘুরে গেছে। এটা এখানে না থেকে এখানে আসছে। ভালো করে খেয়াল করো আসলে কী হয়েছে, এ বিকে একটা ধাক্কা দিছে, এ বলছে বি সর তুই। তাহলে বি সিকে ধাক্কা দিছে, সি আবার এর জায়গায় চলে গেছে, তাই হয়েছে না? এর জায়গায় বি, এই যে এর জায়গায় বি, মানে সরি বি এর জায়গায় এ, সি এর জায়গায় বি, আর এর জায়গায় সি, জাস্ট একজন একজন করে সরে গেছে না? একটু সরে গেছে না? সরে গেলে কী হয়েছে? কারণ চক্রবিন্যাসে কোনটা যে শুরু কোনটা যে শেষ সেটা তো ডিফাইন্ড না। তাহলে সরে গেলে কী হয়েছে? এ গেছে বি এর জায়গায়, দেখো এটা বি এর জায়গায় চলে আসছে, বি গেছে সি এর জায়গায়, দেখো বি সি এর জায়গায় চলে আসছে, আর সি গেছে এর জায়গায়, দেখো সি কিন্তু এর জায়গায় চলে আসছে। তার মানে একটু ঠেলে ধাক্কায় ওরা এই গোলের ভিতরেই ঘোরাঘুরি করতেছে। এই জন্যই কিন্তু এটা নতুন কোনো বিন্যাস না, এটা কিন্তু তাই। এবং এখানেও কিন্তু আসলে ক্লকওয়াইজ যদি চিন্তা করো তাহলে এটা কিন্তু আসলে কী হয়েছে,
সরি অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে, অ্যান্টি ক্লকওয়াইজ, এবিসি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এবিসি যদি পেতে চাও তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। তো যাক এখন সরি ক্লকওয়াইজ হবে, ক্লকওয়াইজ, এটা তো ক্লকওয়াইজ, সরি ক্লকওয়াইজ, কারণ এটা তো ক্লকওয়াইজই ছিল, এটা ক্লকওয়াইজ। যাক এখন ক্লকওয়াইজ বোঝা লাগবে না, মানে সোজা কথা হচ্ছে যে এটা নতুন কোনো বিন্যাস কিনা, না এটা নতুন কোনো বিন্যাস না, এটাই ধাক্কাধাক্কি করে এটা বানাইছে, তাহলে তো গ্যাঞ্জাম হয়ে গেল। এখন সারি বিন্যাস চিন্তা করলে এই তিনটাই তিনটা বিন্যাস, কিন্তু চক্রবিন্যাস চিন্তা করলে এই তিনটা বিন্যাস না, তিনটা আসলে দুইটা বিন্যাস, কারণ এটা ভিন্ন, কিন্তু এটা কিন্তু এটাই, এটা কিন্তু এটাই। তাহলে সারি বিন্যাস চিন্তা করলে তিনটা বিন্যাস, কারণ কি? কারণ তুমি দেখো, তুমি যদি এই বরাবর কেটে দাও, জাস্ট তুমি এই বরাবর কেটে দাও, তুমি যদি এই বরাবর কেটে দাও, আসলে কি হয়, মনে করো এরকম একটা বেঞ্চ আছে, বেঞ্চটাকে দুই পাশে তুমি যদি বাঁকায় নিয়ে আসো, বেঞ্চটাকে দুই পাশে বাঁকায় নিয়ে আসলে এটাই কি গোল টেবিল হয়ে যায় না? বেঞ্চটাকে বাঁকায় নিয়ে এসে দুই প্রান্ত লাগায় দিলা, দুই প্রান্ত ওপেন না রেখে লাগায় দিলা, তাহলে কি গোল টেবিল হয়ে যাবে না? এই যে এই দুই প্রান্ত টেনে লাগায় দিলা, তাহলে এটা গোল টেবিল হয়ে যাবে না? তার মানে এই গোল টেবিলটাকে তুমি যদি এই বরাবর কেটে দাও, কেটে দিয়ে টেনে যদি সোজা করতা, হ্যাঁ এই যে টেনে সোজা করলে এখানে এ, এখানে বি, এখানে সি, এটা হইতো না? তার মানে এটা সারি বিন্যাসের কোনটা হইতো? এবিসি হইতো না? সারি বিন্যাসের কোনটা? এবিসি না? এবার ওই একই জায়গায় কাটো, এখানে তুমি যদি টান দিয়ে সোজা করতা, এটা সারি বিন্যাসের কী হইতো? এ সি বি হইতো না? এটা সারি বিন্যাসের কী হইতো? এ সি বি হইতো না? ঠিক আছে কিনা? আর এটা কী হইতো? এটা কী হইতো? তুমি যদি এখানে কাটো সিএবি, মানে তুমি এই পজিশনেই মনে করো কাটবা, তাহলে কী হইতো? সিএবি, তাহলে এটা কিন্তু সিএবি হইতো, সিএবি হইতো। তুমি যদি এই পজিশনে কাটো, টেনে যদি সোজা করো, ওই একই পজিশনে আমরা কাটতেছি, একই পজিশনে কাটতেছি, টেনে সোজা করলে কী হইতো? সি এর পরে এ থাকতো, দেখো, আর এটা এই যে এদিকে উঠতো, সিএবি। তাহলে সারি বিন্যাসে এটাও একটা বিন্যাস, এটাও একটা বিন্যাস, এটাও একটা বিন্যাস, এরকম ছয়টা বিন্যাস আছে, ছয়টা বিন্যাস আছে। কিন্তু চক্রবিন্যাসে দেখা যাচ্ছে ঝামেলা। চক্রবিন্যাসে এটা একটা বিন্যাস, এটা একটা বিন্যাস, এটাই কিন্তু নতুন কোনো বিন্যাস না, এটাই কিন্তু নতুন কোনো বিন্যাস না, এটাই কিন্তু নতুন কোনো বিন্যাস না, এটা আর এটা কিন্তু একই, কারণ ডান বাম সেম আছে, ডান বাম সেম আছে। তাহলে এখানে একটা ব্যাপার হচ্ছে, এখানে একটা ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু নতুন কোনো বিন্যাস পাচ্ছি না। আর সারি বিন্যাসের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল, সেটা হচ্ছে এরকম যে তখন আমরা কি করতাম জানো? তখন আমরা বক্স পূরণ করতাম না, এই যেরকম বক্স পূরণ করতাম, তিনটা বস্তু তিনটা ঘরে, তিনটা বস্তু তিনটা ঘরে, তাহলে প্রথম ঘরে অপশন কয়টা? তিনটা, এবিসির যে কেউ বসতে পারে। দ্বিতীয় ঘরে অপশন কয়টা? দুইটা, কারণ একজন বসে গেছে। তৃতীয় ঘরে অপশন কয়টা? একটা, কারণ আরেকজন বসে গেছে। তারপরে গুণ করে দিলেই তো 3 2 1 আসতো, 3 2 1 মানেই তো ফ্যাক্টোরিয়াল 3, ইয়েস অর নো? এভাবেই তো আসলে ফ্যাক্টোরিয়াল 3 আসছিল, তাই না? ওকে, তাহলে এখানে কিন্তু প্রথম ঘরে অপশন ছিল তিনটা, পরে দুইটা, পরে একটা। কিন্তু চক্রবিন্যাসের কোনো শুরু শেষ না থাকার কারণে, চক্রবিন্যাসের কোনো শুরু শেষ না থাকার কারণে, না থাকার কারণে যে ব্যাপারটা ঘটে, মনে করো সারি আছে, ঠিক আছে, মনে করো যে এরকম তিনটা ঘর আছে, আচ্ছা এটা ভালো করে আঁকি, সে এটা সারি, বুঝছ? তাহলে এরকম তিনটা ঘর, আর এটা হচ্ছে চক্র, এরকম। এখন সারির এটা শুরু হলে এটা শেষ, আর এটা শুরু হলে এটা শেষ, মানে শুরু শেষ আছে কিন্তু চক্রের শুরু শেষ নাই। এখন সারির শুরু শেষ থাকার কারণে ওই এবিসি তিনটা বস্তুকে যখন আমরা সারিতে সাজাই কি হয়, আর এবিসি তিনটা বস্তুকে বা ব্যক্তিকে যাই বলি, যখন আমরা চক্রে সাজাই তাহলে কি হয় সেটাই দেখো। সারিতে সাজালে প্রথম ঘরে অপশন কিন্তু তিনটা, দ্বিতীয় ঘরে অপশন কি দুইটা, একটু আগে পড়াইছি, প্রথম ঘরে অপশন কিন্তু, তৃতীয় ঘরে অপশন কিন্তু একটা, তাহলে 3 2 1 দ্যাট ইজ ফ্যাক্টোরিয়াল 3। যদি আমরা সারিতে সাজাই, প্রথম ঘরে অপশন তিনটা, পরের ঘরে অপশন দুইটা, পরের ঘরে অপশন একটা, সবগুলিকে গুণ করে দিতে হয়, তারপরে 3 2 1 গুণ করলে কত আসবে? ফ্যাক্টোরিয়াল 3 আসবে, শেষ। এটা সারির গল্পটা। এবার চক্রে আসো, চক্রে কোনটা শুরু কোনটা শেষ পৃথিবীর কেউ জানে না। তাহলে চক্রে যখন প্রথম বস্তুটা বসবে, প্রথম ঘরে কয়টা অপশন? কয়টা অপশন? প্রথম ঘর কোনটা? প্রথম ঘর কোনটা? প্রথম কোনটা বলতে পারবা? বলতে পারবো না তো, বলতে পারবো না। তার মানে মনে করো এখানে তিনটা চেয়ার আছে, তিনটা চেয়ার আছে, সে এখানে তিনটা চেয়ার আছে, আবুল বাবুল কাবুলের জন্য তিনটা চেয়ার আছে, সে এখানে তিনটা চেয়ার আছে। তাহলে গল্পটা কি হয় আসলে? গল্পটা কি হয়? তাহলে আবুল কোথায় বসবে? সে আবুল যে কোনো একটা জায়গায় বসবে। এখন মনে করো আবুল যদি এদিক দিয়ে ঢুকে, মনে করো একটা রুমে একটা গোল টেবিল আছে, তিনটা চেয়ার আছে। এখন আবুল যদি রুমে এদিক থেকে ঢুকে, যদি এদিক থেকে ঢুকে, তাহলে এই চেয়ারটা কাছে, সে এখানে বসে যাবে। কারণ কোনটা যে স্পেশাল, কোনটা যে এক নাম্বার, এটা তো বলার কিছু নাই। আবুল যদি এদিক থেকে রুমে ঢুকে, তাহলে এটার মধ্যে বসে যাবে, যেটা কাছে বসে যাবে।
আবুল যদি এদিক থেকে ঢুকে এটা বসে যাবে। আবার অনেকে আছে একটু ঘাড়তারা, এদিক দিয়ে ঢুকছে গিয়ে এখানে গিয়ে বসছে, তার ইচ্ছা, তার ইচ্ছা। হয়তো এখান থেকে ভিউ ভালো, মানে এখান থেকে হয়তো রিভার ভিউ আছে, এখান থেকে সমুদ্র দেখা যায়, সি ভিউ আছে, হয়তো বসতে পারে, এভাবে বসতে পারে, কোনো একটা রেস্টুরেন্টে গেছে সে বসতে পারে। তার মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে কোনটা যে শুরু কোনটা শেষ আমরা জানি না। তার মানে প্রথম ঘরে অপশন কি তিনটা আসলে? এখানে যেরকম প্রথম ঘরে অপশন ছিল তিনটা, এবার কি আমি তিনটা বলতে পারতেছি, নাকি ও যে কোনো একটা জায়গায় জাস্ট বসে যাচ্ছে সিম্পলি? এখানে কি তিনটা আর আছে? সে যে কোনো একটা জায়গায় জাস্ট বসে যাচ্ছে, ঠিক আছে? সে এখানে গিয়ে বসে গেছে, সে এখানে গিয়ে বসে গেছে, যে কোনো একটা জায়গায় বসে গেছে, জাস্ট জাস্ট বসে গেছে। কারণ কোনটা শুরু কোনটা শেষ বলতে পারতেছি না। এখানে যেরকম জোর গলায় বলতেছি প্রথম ঘরে, হ্যাঁ, অপশন তিনটা, অপশন তিনটা। এখানে প্রথম ঘরই তো বলতে পারতেছি না, তাহলে অপশন তিনটা কেমনে বলবো? প্রথম ঘরই তো বলতে পারতেছি না, তাহলে এখানে প্রথম ঘরের যে ব্যাপার তিনটা সেটা কিন্তু আসলে থাকছে না। কিন্তু দ্বিতীয় তৃতীয় থাকছে, কারণ এ তো এখানে বসে গেছে, আবুল তো এখানে বসে গেছে, আবুল এখানে বসে গেছে। এখন কিন্তু সুবিধা হয়ে গেছে, সুবিধা হয়েছে। এখন আবুলের ক্ষেত্রে সুবিধা হয়েছে কি, যে আবুলের এখন একটা রাইট হয়েছে, আবার একটা কী হয়েছে, লেফট হয়েছে। এখন একটু সুবিধা হয়েছে, একটা রাইট লেফটের ব্যাপার চলে আসছে। এই যে রাইট লেফট, আবুলের দিকে তাকাও, তুমি এখানে বসাও, আবুলের রাইট এটা, আবুলের লেফট এটা। এখন একটা রাইট লেফটের ব্যাপার চলে আসছে। এইবার কিন্তু একটু সুবিধা হয়েছে। এইবার বি আর সি এর জন্য দেখো কী কী অপশন আছে। তাহলে এই ঘরটা মনে করো, এই ঘরে অপশন কটা হবে, দুইটা হবে। এই ঘরে অপশন কটা হবে, দুইটা হবে, বি আর সি যে কেউ। আর এই ঘরে অপশন কটা হবে, একটা হবে, মানে 3, 2, 1 আর কি, সোজা বাংলা, তাই না? এই ঘরে অপশন কটা হবে, দুইটা হবে, বি আর সি যে কোনো একটা, তাই না? যে কোনো একটা। মনে করো বি বসে গেছে, তাহলে এই ঘরে অপশন তো একটাই, সি বসবে। আর এই ঘরে অপশন যদি মনে করো বি আর সি যে কোনো একটা, দুইটা, সি বসে গেছে, তাহলে এই ঘরে কে বসে যাবে, বি বসে যাবে। ব্যাপার তো এইটাই। তার মানে সেই 2-1টা কিন্তু ঠিকই আছে, 2-1টা ঠিকই আছে। কারণ দেখো এখানে দুই রকম ঘটনা ঘটতে পারে, দুই রকম ঘটনা ঘটতে পারে। কারণ এখানে অপশন কিন্তু আসলে দুইটা, এখানে অপশন আসলে একটা, অথবা উল্টাভাবে এখানে দুইটা এখানে একটা, যেমনি চিন্তা করো। এই ঘরে অপশন দুইটা, এই ঘরে অপশন একটা, এটা চিন্তা করতে পারো। অথবা এই ঘরে অপশন দুইটা, এই ঘরে অপশন একটা, যেমনি চিন্তা করো, যেমনি চিন্তা করো। কারণ এই ঘরে অপশন দুইটা কেন, বি আর সি যে কেউ বসতে পারে, কিন্তু একজন তো বসে গেছে, সে বি বসে গেছে, তাহলে এখানে অপশন তো একটাই, সি। আর এখানে যদি সি বসে যায়, এখানে তো অপশন একটাই, বি। এই জন্য এই ঘরে অপশন কিন্তু দুই আছে, এই ঘরে অপশন কিন্তু এক আছে। কিন্তু প্রথম যে ঘরটা, প্রথম বলেই তো কিছু নাই, তাহলে এখানে যে তিনটা অপশন, সেই তিনটা অপশনের ক্ষেত্রটাই মারা গেছে। তার মানে এটা আসলে 1 হয়ে গেছে, কারণ ও যে কোনো একটা জায়গায় বসে গেছে, 1 একটা জায়গায় ফিক্সড হয়ে গেছে। ওই তিনটা অপশনের জায়গাটা মারা গেছে, এই যে 3, 2, 1, এই যে 3টা এখানে মারা গেছে, এটা 1 হয়ে গেছে, একটা ফিক্সড হয়ে গেছে। ক্লিয়ার? 3টা এখানে মারা গেছে, কিন্তু 2-1 কিন্তু ঠিকই আছে, 2-1 কিন্তু ঠিকই আছে। তাহলে কী কী ঘটনা করতে পারে, যে কী কী হতে পারে, যে এখানে বি হলে অন্য একটা কালার নেই, কী কী হতে পারে, এখানে বি হলে এখানে সি, আর এখানে সি হলে এখানে বি। ঠিক আছে, ওকে। তাহলে বিন্যাস কয়টা হলো, 2 × 1, 2 × 1 মানে কি, 2 ফ্যাক্টোরিয়াল, 2 × 1 মানে কি, ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2। তার মানে আসলে তো দুইটাই হলো, এ রেখে, একে ফিক্সড রেখে একটা বিসি একটা সিবি, শেষ। আসলে তো দুইটাই হলো, একে ফিক্সড রেখে একটা কি বিসি একটা কি সিবি, এই তো বিন্যাসটা। এ মানে তুমি মনে করো তুমি আবুল, আর এই পাশে মেসি, এই পাশে CR7, অথবা এই পাশে CR7, এই পাশে মেসি। আসলে কটা এলো, দুইটাই তো হইলো, কারণ তুমি তো এদিকেই আছো, তুমি এদিকে মেসি CR7, তুমি এদিকে CR7 মেসি, কটা এলো, দুটোই তো বিনাশ হলো। বিনাশ কটা হলো, দুটোই তো হইলো। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা কি শিখলাম ভাইয়া, ভাইয়া আমরা যেটা শিখলাম, যদি সারি হয় এটা কিন্তু সারি বিন্যাস, লাইনে বিন্যাস, সারি বিন্যাস। আর এটা হচ্ছে চক্র বিন্যাস, সারি ভার্সেস চক্র। ঠিক আছে, আমরা কি শিখলাম, মানে শিখলামটা কি, এই যে বক করলাম, বক করে আমাদের আসলে শিক্ষাটা কী হলো? যেটা শিখলাম সেটা হচ্ছে, সারিতে ABC তিনটা ভিন্ন ভিন্ন বস্তু বা ব্যক্তি সাজতে পারে ফ্যাক্টোরিয়াল 3 ভাবে, আর চক্রে ওই তিনটা ভিন্ন ভিন্ন বস্তু বা ব্যক্তি সাজতে পারে ফ্যাক্টোরিয়াল 2 ভাবে, এক কম, কারণ প্রথম ঘরটা মার খেয়ে যায়। কারণ প্রথম যে কোনটা কেউ বলতে পারে না, প্রথম ঘরটা মার খেয়ে যায়। তাহলে সারিতে বিন্যাস কত, ফ্যাক্টোরিয়াল 3। আর চক্রে, মানে শর্টকাটে বলতেছি, বিন্যাস কি, 3 থেকে 1 কম ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ ফ্যাক্টোরিয়াল 2। তাই না? 1 কম কেন, কারণ প্রথম ঘরটাই তো মার খেয়ে যাচ্ছে, যেখানে 3 হওয়ার কথা ছিল সেই 3টা মারা খেয়ে যাচ্ছে, থাকতেছে 2 আর 1, 3টা বাস খেয়ে গেছে। ঠিক আছে, তাহলে
সারিতে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3, চক্রে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2। মাথায় কি ঢুকেছে? তার মানে চক্রে কিন্তু এক কম ফ্যাক্টোরিয়াল হচ্ছে, এক কমের ফ্যাক্টোরিয়াল হচ্ছে। দ্যাট ইজ সারিতে যদি তাহলে এখন আমি জোর গলায় বলতে পারি যে কি বলতে পারি জোর গলায়, যে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু একটি সারিতে ফ্যাক্টোরিয়াল n উপায়ে বিন্যস্ত হতে পারে, ইয়েস অর নো? এবং এই গল্পটা যদি চক্রের জন্য লিখি, n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু চক্রে বা চক্রে n-1 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত হতে পারে। ক্লিয়ার? বিন্যস্ত হতে পারে তার মানে উপায় কিছু কমে যায়। কারণ এই যে দেখো কেন কমে যাচ্ছে, এই যে দেখো সারিতে কিন্তু এটা একটা বিন্যাস, এটা একটা বিন্যাস, এরকম 6টা বিন্যাস আছে সারিতে। এই যে এটা একটা বিন্যাস, এটা একটা বিন্যাস, কিন্তু চক্রের ক্ষেত্রে এই তিনটা কিন্তু তিনটা না, তিনটা থেকে এটা গ্রান্টেড না, কারণ এটা যা কথা এটা তাই কথা। তাহলে চক্রে কিন্তু বিন্যাস কমে যাচ্ছে, এবং সেটাই কিন্তু হচ্ছে। কেন কমতেছে বুঝতে পারতেছো? কারণ ডান বাম একই থাকলে নতুন নতুন বিন্যাস হয় না। ওকে, তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের মারাত্মক ইম্পর্ট্যান্ট, এবং এটা কিন্তু আমাদেরকে ধারণ করতে হবে। n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু একটি সারিতে ফ্যাক্টোরিয়াল n উপায়ে বিন্যস্ত হতে পারে সারিতে, আর n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু চক্রে n-1 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত হতে পারে। চক্রের ব্যাপারটা হয়তো একটু সুন্দর করে লিখি, চক্রাকারে। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা মনে থাকবে সবার। ওকে, তাহলে আগে আমরা শিখলাম যে কেন আসলে n-1 ফ্যাক্টোরিয়াল হয়, কেন কমে যাচ্ছে, বিন্যাস কমে যাচ্ছে কেন? কারণ ডান বাম চেঞ্জ না হলে নতুন নতুন বিন্যাস পাওয়া যাবে না। হ্যাঁ, ওকে, ডান বাম চেঞ্জ না হলে নতুন নতুন বিন্যাস পাওয়া যাবে না, ডান বাম চেঞ্জ হওয়া লাগবে। ওকে, আচ্ছা, চক্রের ক্ষেত্রে ডান বাম চেঞ্জ হওয়া লাগবে। তাহলে আমরা কিন্তু শিখে ফেললাম। তাহলে এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি যে 7জন ব্যক্তি সারিতে সাজবে, সারিতে কতভাবে বিন্যস্ত হবে? ফ্যাক্টোরিয়াল কত? 7। 7জন ব্যক্তি ভিন্ন ভিন্ন বস্তু। 7জন ব্যক্তি মানে কি? 7জন ব্যক্তি অবশ্যই ভিন্ন ভিন্ন না, রহিম করিম এরকম, রাম শ্যাম যদু মধু ভিন্ন ভিন্ন। ওকে, তাহলে সারিতে যদি বিন্যস্ত হতে চায় সবাইকে নিয়ে, তাহলে ফ্যাক্টোরিয়াল 7। আর সেই 7জন ব্যক্তিকেই যদি চক্রে আমি বিন্যাস করতে চাই, দ্যাট শুড বি 7 থেকে এক কমের ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 6 ফ্যাক্টোরিয়াল। এটা ফ্যাক্টোরিয়াল 7, এটা ফ্যাক্টোরিয়াল 6। 7 থেকে এক কমের ফ্যাক্টোরিয়াল। বোঝা গেল কি বলছি সবাই? মাথায় ঢুকেছে? ওকে, ভেরি গুড। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে আসলে চক্রে কি ঘটে। চক্রে অবশ্য আরেকটা ঘটনা ঘটে। হ্যাঁ, সেটা বোঝানোর জন্য আমাদের একটু ছবি টবি আঁকতে হবে, সেটা আমরা আঁকছি। আগে আমরা একটু n-1 ফ্যাক্টোরিয়ালটাকে আগে এনজয় করি। হ্যাঁ, n-1 ফ্যাক্টোরিয়ালটাকে আগে এনজয় করি। এগুলো কি? আচ্ছা এগুলো থাক। আচ্ছা দেখো, এটা পড়ে, বুয়েটের এটা পড়ে। আচ্ছা দেখো, এখানে কি বলছে 10জন লোক কতভাবে একটি গোল টেবিলের পার্শ্বে, তার মানে চক্রবিন্যাস, আসন গ্রহণ করতে পারে। কয়জন আছে? 10জন। তাহলে অ্যান্সার কত হবে? সারিতে না কিন্তু গোল টেবিলের পাশে। তাহলে অ্যান্সার কী হবে? যদি সারিতে হতো 10 ফ্যাক্টোরিয়াল, গোল টেবিলের পাশে মানে চক্র, তাহলে কি 10-1 ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল 9, এটাই অ্যান্সার। ক্লিয়ার? যদি 10জন লোক সারিতে বসতো তাহলে ফ্যাক্টোরিয়াল 10, ভিন্ন ভিন্ন লোক 10টাকেই নিচ্ছি।
ফ্যাক্টোরিয়াল 10, কিন্তু যেহেতু গোল টেবিলের পাশে তার মানে কি চক্রে বসছে, তাহলে 10 - 1 ফ্যাক্টোরিয়াল। এটা যা আছে তার থেকে এক কম ফ্যাক্টোরিয়াল, মানে ফ্যাক্টোরিয়াল 9, এক কম, শেষ। আচ্ছা, এক কমের ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তাহলে এই যে এখানে এটা আগে এটা করি, ঠিক আছে? যেগুলো বাদ রাখছি ওগুলো একটু পরে করবো, আর একটা কনসেপ্ট পরে আসবো, হ্যাঁ? ওকে, তাহলে দেখো কী বলছে, 15 সদস্যের একটি কমিটিকে গোল টেবিলে 15টি আসনে কোথায় বসানো যায়। তাহলে 15 সদস্যের একটা কমিটি ছিল। কতজন সদস্য? 15 সদস্যের একটা কমিটি ছিল। গোল টেবিলের 15টি আসনে কতভাবে বসানো যায়, ঠিক আছে? ওকে, তো বোঝাই যাচ্ছে যে একটা গোল টেবিল আছে, এখানে 15 জন বসবে, ঠিক আছে? কতজন বসতে পারবে? 15টা সিটে 15 জন বসবে, কতভাবে বসতে পারবে। তাহলে এটা তো আসলে চক্রে আছে, তাহলে কী হবে? 15 - 1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 14 ফ্যাক্টোরিয়াল। 15 জন লোক যদি সারিতে থাকতো তাহলে 15 ফ্যাক্টোরিয়াল, ভিন্ন ভিন্ন 15 জন। কিন্তু এরই যদি চক্রে বসে তাহলে কিন্তু এক কম ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 15 - 1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 14 ফ্যাক্টোরিয়াল। এরই অ্যান্সার। তারপরে কি বলছে, প্রধান অতিথিকে মাঝের আসনে বসিয়ে তাদেরকে একটি লম্বা টেবিলে, এই যে দেখো আবার লম্বা টেবিল আসছে, একটু আগেই ছিল গোল টেবিল, একটু আগেই ছিল গোল টেবিল, এখনই বলতেছে লম্বা টেবিল, এখনই আসছে লম্বা টেবিল। খেলা দেখছো কি একটা গ্যাঞ্জাম, এখনই বলতেছে লম্বা টেবিল। কি বলছে 2 নম্বর প্রশ্নটা, প্রধান অতিথিকে মাঝের আসনে বসিয়ে তাদেরকে একটি লম্বা টেবিলে, লম্বা লম্বা লম্বালম্বি 15টি আসনে কতভাবে বসানো যায় তাও নির্ণয় করো। তাহলে আরেকটা প্রশ্ন, প্রথমটা তো চক্র ছিল, চক্রের অ্যান্সার পেয়ে গেছি, তাহলে এটা 1 নম্বরের অ্যান্সার। এবার আসো 2 নম্বর। 2 নম্বর কি বলছে? আরে ভাই 2 নম্বর তো আরও সহজ। 2 নম্বর বলছে যে সে এরকম একটা লাইন আছে, একটা লম্বা লাইন আছে, এখানে 15 জনকে সাজাইতে হবে, ঠিক আছে? আর প্রধান অতিথি ঠিক মাঝখানে বসবে। তাহলে 15 ঠিক মাঝখানে কে আছে? 8। একটা লম্বা টেবিলে 15টা আসনে, এখানে 15টা আসন আছে। সে এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে এটা 8 নাম্বার, এটা 8 নাম্বার। 1 2 3 4 5 6 7 8, এটা 8 নাম্বার, ঠিক আছে? ওকে, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 9 10 11 12 13 14 15, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। ওকে, তাহলে বলছে প্রধান অতিথিকে মাঝের আসনে বসিয়ে, তাহলে এটা মাঝের আসন, এখানে প্রধান অতিথি বসবে, তাকে এখানে ফিক্সড করে একটি লম্বা টেবিলে, লম্বা টেবিলে 15টি আসনে, যে 15টা আসনে কতভাবে বসানো যায়, কতভাবে বসানো যাবে। প্রধান অতিথি কিন্তু এখানে ফিক্সড, বাকি যে 14 জন আছে তারা কিন্তু ইচ্ছামতো মুভ করতে পারবে। 14 জন থেকে 14 জনকে নিয়ে বিন্যাস করব, কিন্তু এ ফিক্সড, তাহলে এই যেহেতু ফিক্সড, একে বিন্যাসের আওতার বাইরে রাখো, কারণ এই জায়গাটায় তো ওই প্রধান অতিথি সেই বসই বসবে এখানে, সে তো আর আগে পরে যেতে পারতেছে না, তার তো এখানেই ফিক্সড, তার বিন্যাসের কিছু নেই, বিন্যাসের বাইরে, কারণ পৃথিবী উল্টায় গেলেও সে মাঝখানেই, ঠিক মাঝখানে। তাহলে বাকিরা বিন্যস্ত হবে, বাকি কজন? 14 জন, তাহলে ফ্যাক্টোরিয়াল 14, শেষ। বাকি কজন? 14 জন, তাহলে কী হবে? ফ্যাক্টোরিয়াল 14, তাই না? মাঝের আসনে বসিয়ে তাদেরকে একটি লম্বা টেবিলে কতভাবে হবে, মানে প্রধান অতিথিকে মাঝের আসনে তুমি ফিক্সড করে দিছো, প্রত্যেকবারই সে এখানেই থাকবে, তাহলে বাকিদেরকে বিনাশ করলেই হবে, বাকিদেরকে বিনাশ করলেই হবে, ঠিকই আছে, এটাও ফ্যাক্টোরিয়াল 14। কারণ প্রধান অতিথিকে তুমি মাঝের আসনে বসিয়ে দিছো, মাঝের আসনে তুমি ফিক্সড করে দিছো, বাকি যে 14টা আসনে তোমার চেঞ্জ হবে, এ তো আর চেঞ্জ হবে না, বাকিগুলি বিনাশ করলেই হবে, ফ্যাক্টোরিয়াল 14। ক্লিয়ার? তুমি যদি বলতো ফ্যাক্টোরিয়াল 15, তাহলে কিন্তু প্রধান অতিথিও চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কিন্তু ফিক্সড হচ্ছে না, তাহলে ফ্যাক্টোরিয়াল 14, তাহলে এটার অ্যান্সারও কিন্তু ফ্যাক্টোরিয়াল 14, তাহলে দুইটা অ্যান্সারই ফ্যাক্টোরিয়াল 14। 1 নম্বরের অ্যান্সারও ফ্যাক্টোরিয়াল 14, 2 নম্বরের অ্যান্সারও কি? ফ্যাক্টোরিয়াল 14, কারণ একটা ফিক্সড আছে, তাহলে এখানেও অ্যান্সার কত? ফ্যাক্টোরিয়াল 14। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো আমরা এই যে এইটাকে, এটা আসো যে কী বলছে, 7 জন মেয়ে বৃত্তাকারে দাঁড়াবে, কত প্রকারে তারা পৃথক পৃথকভাবে বৃত্তাকারে দাঁড়াতে পারবে। 7 জন মেয়ে আছে, বৃত্তাকারে দাঁড়াবে, এই যে ইম্পর্টেন্ট কথা হচ্ছে বৃত্তাকারে, মানে চক্রাকারে, কত প্রকারে তারা পৃথক পৃথকভাবে বৃত্তাকারে দাঁড়াতে পারবে। তো 7 জন মেয়ে মানে 7 জনই ভিন্ন ভিন্ন, এখানে কিন্তু কন্টেন্টটা ভিন্ন ভিন্ন নিয়ে, ঠিক আছে? ওকে, ভিন্ন ভিন্ন, দেখো আমি কিন্তু লিখছি, ভালো করে খেয়াল করো, কন্টেন্টটা কিন্তু ভিন্ন ভিন্ন নিয়ে, কই গেল? এই যে এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু, এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু, হ্যাঁ। ওকে, তো 7 জন মেয়ে মানে 7 জন, 7 রকম দেখতে, 7 রকম দেখতে মানে কি? 7 জন তো 7 জনই ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্নই তো, তাই না? 7 জন 7 রকম দেখতে, 7 রকম হাইট, 7 রকম চেহারা, 7 রকম মেন্টালিটি, এরকম আর কি। যাক, সোজা বাংলা 7 জন ভিন্ন ভিন্ন আর কি।
এখন 7 জন বৃত্তাকারে দাঁড়াবে, তাহলে অ্যান্সার তো বোঝাই যাচ্ছে 7 - 1 ফ্যাক্টোরিয়াল, যেহেতু বৃত্তাকারে, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল। যদি তারা লাইনে দাঁড়াইতো 7 ফ্যাক্টোরিয়াল, অ্যান্সার হতো 7 ফ্যাক্টোরিয়াল, কিন্তু যেহেতু তারা চক্রে আছে, বৃত্তাকারে আছে, তাহলে অ্যান্সার কী হবে? 1 কম ফ্যাক্টোরিয়াল, মানে 6 ফ্যাক্টোরিয়াল। এটাই অ্যান্সার, দ্যাট ইজ 720। 720 এটাই অ্যান্সার। ঠিক আছে সবাই, দেখছো কী অবস্থা? প্রশ্ন দেখি উত্তর। এইবার আমরা করবো আগে এই অঙ্কটা। এটা প্রশ্ন বুঝতে হবে, কিন্তু প্রশ্ন বোঝাটাই সবচেয়ে বড় খেলা, যে বলতেছি কি আসলে। হ্যাঁ, তারা আসলে কি বলতে চাচ্ছে দেখো কি বলছে। 2 জন কলা বিভাগের ছাত্রকে একত্রে না বসিয়ে, হ্যাঁ, 5 জন বিজ্ঞান বিভাগের ছাত্র ও 5 জন কলা বিভাগের ছাত্র কত রকমের একটি গোল টেবিলের পাশে আসন নিতে পারে। তো ভাষা শুনেই তো ভয় পেয়ে যাচ্ছি। 2 জন কলা বিভাগের ছাত্রকে একত্রে না বসিয়ে, এখন এটা কি বলছে? 2 জন বিশেষ ছাত্রকে বলছে নাকি যে কোনো 2 জনকে বলছে? যেহেতু বিশেষ কথাটা লেখা নাই, তার মানে আমরা কিন্তু 100 বার বলছি, এই ভাষাটা বুঝতে হবে। যেহেতু 2 জন কলা বিভাগের কথা বলছে, 2 জন বিশেষ বলে নাই, তার মানে কিন্তু যে কোনো 2 জন, মানে কোনো 2 জন পাশে বসবে না। কোনো 2 জন, কোনো 2 জন, কোনো 2 জন একসাথে বসবে না বা পাশাপাশি বসবে না, পাশাপাশি বসবে না। কোনো 2 জন পাশাপাশি বসবে না, মেইন কথা হচ্ছে এটা। বলছে 2 জন কলা বিভাগের ছাত্রকে একত্রে না বসিয়ে। তো এটা কি বিশেষ 2 জন? না, বিশেষ 2 জন হলে প্রশ্নে বলা থাকতো বিশেষ 2 জন। বিশেষ 2 জন হলে প্রশ্নে বলা থাকতো বিশেষ 2 জন। যেহেতু বলছে 2 জন কলা বিভাগের ছাত্রকে, এটা বিশেষ 2 জন না, তার মানে কোনো 2 জনকে পাশাপাশি বসানো যাবে না। কলা মানে আর্টস, তা আর্টসের কোনো 2 জনকে পাশাপাশি বসানো যাবে না, বসালে মারামারি করে। ক্লিয়ার? মনে রাখার জন্য বলতেছি। ওকে, আচ্ছা, তাহলে এখানে কোনো বিশেষ 2 জন না, যে এ আর বি এরকম না। কোনো 2 জনকেই পাশাপাশি বসানো যাবে না, মানে আর্টসের কোনো 2 জন পাশাপাশি বসবে না। মনে করো যে এই 2 জন আর্টসের, এরা পাশাপাশি বসবে না, বসলে মারামারি করে। ওকে, আচ্ছা, তাহলে এখন আসো। আচ্ছা, গল্পটা কি? যে 5 জন হচ্ছে সায়েন্সের ছাত্র ও 5 জন আর্টসের ছাত্র, কলা মানে আর্টস, কত রকম একটি গোল টেবিলের পাশে আসন নিতে পারে। বাবারে বাবা, গোল টেবিলের পাশে, চমৎকার একটি অঙ্ক। তাহলে একটা গোল টেবিল আঁকি, কী সুন্দর পৃথিবী। গোল টেবিল আঁকলাম, ভালো কথা। গোল টেবিল আঁকছো কি আঁকো নাই? আঁকছো, গোল টেবিল আঁকছো। এখন তুমি একটু চিন্তা করো যে যেহেতু 2 জন, কোনো 2 জন আর্টস পাশাপাশি না, মানে আর্টসের স্টুডেন্ট আর কি, পাশাপাশি বসবে না, ঠিক আছে? ওকে, তাহলে যেহেতু আর্টস পাশাপাশি বসবে না, যেহেতু আর্টস পাশাপাশি বসবে না, তার মানে কি তাদেরকে সায়েন্সের গ্যাপে গ্যাপে ঢুকাই দিতে হবে। আর্টস পাশাপাশি বসলে ঝামেলা করে, গ্যাঞ্জাম করে, তাহলে তাদেরকে সায়েন্সের গ্যাপে গ্যাপে ঢুকাই দিতে হবে। ঠিক আছে, তাহলে আগে সায়েন্সকে বসাও। ঠিক আছে, সায়েন্স 1, সায়েন্স 2, মানে স্টুডেন্টের নাম এটা, সায়েন্স 3, সায়েন্স 4, সায়েন্স 5। আগে সায়েন্সকে বসাও। আগে সায়েন্সকে জাস্ট বসাইলাম যে সায়েন্স 1, সায়েন্স 2, সায়েন্স 3, সায়েন্স 4, সায়েন্স 5। সায়েন্সের কয়জন আছে? 5 জন আছে। বিজ্ঞানের 5 জন আছে। সায়েন্সের 5 জন মনে করো এইভাবে বসছে একটা গোল টেবিলের পাশে, মনে করো এইভাবে বসছে, মনে করো, জাস্ট ধরে নাও। আমি কিন্তু এখনও বিন্যাস করি নাই, জাস্ট বলছি ওরা এভাবে বসছে। এখন গ্যাঞ্জাম লাগাইছে কারা? আর্টসেররা গ্যাঞ্জাম লাগাইছে, এই যে আর্টস, কারণ তারা পাশাপাশি বসবে না, প্রশ্ন বলছে পাশাপাশি বসবে না, একত্রে না বসা। এক্ষেত্রে আসলে পাশাপাশি না বসা বোঝাচ্ছে, এখানে একত্রে না, আসলে এটা পাশাপাশি না বসা, এটাকে পাশাপাশি করে নাও। তেরি, এটা আসলে কনসেপ্টটা পাশাপাশির কনসেপ্ট, মানে গ্যাপ মেথড। ঠিক আছে, এটা আসলে গ্যাপ মেথড। ওকে, পাশাপাশি না বসে, ক্লিয়ার? ওকে, ওকে, তো আমরা কি বসাইছি, কাকে বসাইছি বলো? আমরা সায়েন্সটাকে জাস্ট এমনি চিন্তা করছি, যেহেতু গোল টেবিলের পাশে এতদিন ছিল, সায়েন্সগুলি কেমনে বসতো? সায়েন্স 1, সায়েন্স 2, সায়েন্স 3, সায়েন্স 4, সায়েন্স 5 এভাবে বসতো। তখন গ্যাপ বেরোতো কয়টা? 1, 2, 3, 4, 5, 6। এই সায়েন্সের গ্যাপগুলিকে কাজে লাগিয়ে আমরা আর্টসগুলিকে বসাইতাম, তাই না? গ্যাপে গ্যাপে বসে তো গ্যাপ মেথড। তাহলে এতদিন ছিল সারিতে, সারি বিন্যাস, সায়েন্স 1, সায়েন্স 2, সায়েন্স 3, সায়েন্স 4, সায়েন্স 5। আগে সায়েন্সগুলিকে বসায় নিতাম, তারপরে
মানে আগে সায়েন্সের একটা বিন্যাস চিন্তা করতাম আর কি, এরকম টাইপের একটা বিন্যাস। তারপরে গ্যাপগুলির মধ্যে কী করতাম, এই যে গ্যাপগুলির মধ্যে আমরা কী করতাম, গ্যাপগুলির মধ্যে আমরা আর্টসকে বসাইতাম, যে এখানে এই গ্যাপে এই গ্যাপে এই গ্যাপে এই গ্যাপে এই গ্যাপে এই গ্যাপে আর্টস বসাইতাম। তো তখন মনে আছে যে 5টা সায়েন্স ছিল, তাহলে গ্যাপ করা কিন্তু 6টা, n+1 বলছিলাম কিন্তু, যে মিষ্টি, এটা কিন্তু মিষ্টি, যারা ডিস্টার্ব করে না তারা মিষ্টি, তাহলে সায়েন্স হচ্ছে মিষ্টি, কারণ সায়েন্স কোনো গ্যাঞ্জাম করে না, গ্যাঞ্জাম করে কি আর্টস। এই অঙ্কের জন্য কেউ মাইন্ড করা যাবে না, আর্টসের কেউ থাকলে কেউ মাইন্ড করা যাবে না এই অঙ্কের জন্য কিন্তু, ঠিক আছে। তো সায়েন্স হচ্ছে মিষ্টি, আর্টস হচ্ছে দুষ্টু, কারণ ওরা পাশাপাশি বসলে গ্যাঞ্জাম করে। তাহলে মিষ্টিগুলিকে বসায় দিলে মিষ্টি যদি 5টা হয় গ্যাপ হয় 6টা, তাহলে সায়েন্স যেহেতু 5টা গ্যাপ হবে 6টা, 1 2 3 4 5 6, ঠিক আছে। ওকে, তাহলে গ্যাপ গ্রুপ কিন্তু সবই ঠিক আছে। তাহলে তাহলে সারির ক্ষেত্রে গ্যাপ কিন্তু একটা বেশি হয়, সারির ক্ষেত্রে গ্যাপ একটা বেশি। সারি হচ্ছে মিষ্টি প্লাস 1, মনে পড়ছে, মিষ্টির সংখ্যা প্লাস 1, এটা হচ্ছে সারির ক্ষেত্রে, মনে পড়ছে, এটা পড়াইছিলাম। আর চক্রের ক্ষেত্রে গ্যাপ কত হবে, দেখো এই যে চক্রের ক্ষেত্রে, চক্রে কী হবে, মিষ্টি প্লাস 1 না মিষ্টির সমান, দেখো তো গ্যাপ কয়টা, চলো তো গ্যাপ খুঁজি আমরা, গ্যাপ কয়টা, 1 2 3 4 5, 5টা গ্যাপ। হ্যাঁ, এই সায়েন্সের 5জন যখন সারিতে থাকে তখন গ্যাপ সৃষ্টি হয় 6টা, ওই সায়েন্সের 5জনই যখন চক্রে থাকে তখন গ্যাপ সৃষ্টি হয় 5টা। এই দেখো 1 2 3 4 5টা গ্যাপ। তাহলে চক্রে তোমার গ্যাপ হচ্ছে মিষ্টির সংখ্যা যতগুলি, গ্যাপের সংখ্যা ততগুলি, আর সারিতে মিষ্টির সংখ্যা থেকে গ্যাপ হবে একটা বেশি। তাহলে সারিতে গ্যাপ হবে মিষ্টির সংখ্যা থেকে একটা বেশি, আর চক্রে গ্যাপ হবে মিষ্টির সংখ্যার সমান, মিষ্টির সংখ্যার সমান। এই যে চক্রে গ্যাপ হবে ইকুয়াল টু মিষ্টির সংখ্যা, আর সারিতে গ্যাপ হবে মিষ্টির সংখ্যা প্লাস 1, মিষ্টির সংখ্যা প্লাস 1। মাথায় ঢুকছে, বুঝছো? আমি তো তখন বলছিলাম এই জিনিসগুলি সামনে আসবে, এই যে আসছে, দেখছো, ঠিক আছে। একই সায়েন্সের 5জন সারিতে বসলে গ্যাপ হচ্ছে 6টা, আর একই সায়েন্সের 5জন চক্রে বসলে গ্যাপ হচ্ছে 5টা, একটা কমে যায়। ওকে, তার মানে যতজন লোক ততটাই গ্যাপ। ওকে, এখন আসো যে এই গ্যাপগুলির মধ্যে আমরা আসলে কাকে বসাতে চাই। সায়েন্সের গ্যাপে আর্টসকে বসাতে চাই, তাহলে তো আর্টস দুটা পাশাপাশি আসবে না। সে এখানে একটা আর্টস বসাইছি, এখানে একটা আর্টস বসাইছি, আর এখানে একটা আর্টস বসাইছি, আর্টসকে এ দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, সে এখানে একটা আর্টস বসাইছি, এখানে একটা আর্টস বসাইছি, এখানে একটা আর্টস বসাইছি। তাহলে দেখো কোনো দুইটা আর্টস কিন্তু পাশাপাশি বসতে পারতেছে না, কারণ মাঝখানে সায়েন্স আছে। সায়েন্সের গ্যাপে গ্যাপে বসাচ্ছি মানে কি, কোনো দুইটা আর্টস পাশাপাশি বসবে না, সেটাই প্রশ্নে বলছে। তাহলে আর্টসগুলি কীরকম গ্যাপে গ্যাপে বসাইতে পারি আমরা, পারি কি না বলাবান, পারি। এখন গ্যাপ আছে কয়টা, গ্যাপ হচ্ছে 5টা। এই 5টা গ্যাপে 5টা আর্টসকে বা 5টা আর্টসের স্টুডেন্টকে কোথাও বসানো যাবে, 5p5। 5টা গ্যাপ আছে, আর্টসের স্টুডেন্টও কয়টা আছে, 5টাই আছে। তাহলে 5টা গ্যাপে 5টা আর্টসের স্টুডেন্টকে কতভাবে বসানো যাবে, তাহলে 5টা থেকে 5টাই নিয়ে বিন্যাস, তাহলে ফ্যাক্টোরিয়াল 5, এবং 5জনে ভিন্ন ভিন্ন, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল যা কথা, 5p5 কিন্তু একই কথা। তাহলে গ্যাপে যদি আর্টসকে বসাই, মানে দুষ্টুর বিন্যাস হচ্ছে এত, এখানে আর্টস হচ্ছে দুষ্টু হিসেবে কাজ করতেছে, তো দুষ্টুর কাজ শেষ। এবার মিষ্টি বুঝো কিন্তু, দুষ্টুর কাজ শেষ। এখানে যদি অঙ্কটা যদি এখানে আসতো, তাহলে আর্টস কতভাবে বসতো, 6p5 বসতো না, এটা দুষ্টুর হইতো না, চিন্তা করো তো। কারণ গ্যাপ 6টা বসবে 5টা, গ্যাপ 6টা বসবে 5টা, তাহলে 6p5, 6টা গ্যাপে 5টা বসবে, 6টা গ্যাপে 5টা আর্টস বসবে। যদি সারিতে হইতো তাহলে 6p5 হইতো, দুষ্টুর জন্য মানে আর্টসের জন্য। তাহলে এখানেও আর্টসেরটা শেষ, এখানেও আর্টসেরটা শেষ, মানে দুষ্টু বলতে আমি বোঝাচ্ছি আর্টস, এখানেও দুষ্টু বলতে বোঝাচ্ছি আর্টস, কিন্তু দুইটা সেগমেন্ট আলাদা, একটা হচ্ছে চক্র, একটা হচ্ছে সারি। মানে এই পাশে আমরা দেখছি হচ্ছে এই যে এই দাগের ডানে আর বামে আমরা এক পাশে দেখছি চক্রবিন্যাস, একই অঙ্ক দুইভাবে দেখতেছি, এই পাশে একই অঙ্ক দেখতেছি সারি বিন্যাসে। একই অঙ্ক আমরা সারি বিন্যাসেও দেখতেছি এই পাশে, আর এই পাশে দেখতেছি চক্রবিন্যাসে। পরীক্ষা আসছে গোল টেবিল, দ্যাট ইজ চক্রবিন্যাসেরটা, এটা আসছে।
পরীক্ষায় কিন্তু এটা সারি বিন্যাসে আসতে পারতো, এবং সারি বিন্যাসে অলরেডি এই টাইপের অঙ্ক আমরা করে আসছি। আচ্ছা যাক, তাহলে আমরা আর্টসকে বসাই দিছি। এবার সায়েন্সেরগুলি নিজেদের মধ্যে শাস্তি ইচ্ছা করে না? এখানেও কি সায়েন্সেরগুলি নিজেদের মধ্যে শাস্তি ইচ্ছা করতো না? তো এখানে সায়েন্সের কজন ছিল? 5 জন। কতভাবে শাস্তি পারবে? ফ্যাক্টোরিয়াল 5। তাহলে এটা হচ্ছে মিষ্টি। মিষ্টি মানে কি? সায়েন্স। এই অঙ্কের জন্য কত? সায়েন্স। তাহলে এখানে আর্টস তো সাজায় দিস আগেই। তাহলে সায়েন্স কজন? 5 জন। 5টাই ভিন্ন ভিন্ন, 5টাই নিব, 5টা জায়গায় বসে দিব। তাহলে ফ্যাক্টোরিয়াল 5। ফ্যাক্টোরিয়াল 5। তাহলে আর্টস কি 6p5 আর সায়েন্স কি ফ্যাক্টোরিয়াল 5, দুটো গুণ হবে কারণ কাজের অংশ। আর্টস 6p5 আর সায়েন্স হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5। তাহলে এটা হচ্ছে সারিতে। কিন্তু যখন চক্রে তুমি সাজাচ্ছ, তখন কিন্তু ভালো করে খেয়াল করো দুইটা অঙ্কের মধ্যে পার্থক্যটা কি। চক্রে সাজানোর সময়, সারিতে সাজানোর সময় এখানে গ্যাপ একটা বেশি 6, আর চক্রে সাজানোর সময় গ্যাপ একটা কম 5। এতটুকু তো বুঝছো। এখানে গ্যাপ 6টা, এখানে গ্যাপ 5টা। এখানে একটা পার্থক্য আছে। আরেকটা পার্থক্য হচ্ছে সারিতে আমরা ধুমায়া বিন্যাস করতে পারি, কারণ সারির একটা শুরু আছে একটা শেষ আছে। কিন্তু চক্রের কোনো শুরু শেষ নাই, তাহলে চক্রে কিন্তু ধুমায়া বিন্যাস করা যায় না। সারিতে অ্যান্সার যদি n ফ্যাক্টোরিয়াল হয়, চক্রে অ্যান্সার হবে n-1 ফ্যাক্টোরিয়াল। সারিতে যদি এই সায়েন্সেরগুলি 5 ফ্যাক্টোরিয়াল সাজতে পারে, চক্রে সেই সায়েন্সেরগুলি কিন্তু 5 ফ্যাক্টোরিয়াল সাজতে পারবে না, কারণ সে চক্রাকারে আছে। চক্রের শুরু শেষ নাই, তাহলে সে সাজতে পারবে কত? বলো দেখিনি। সে সাজতে পারবে ফ্যাক্টোরিয়াল 4। এই হচ্ছে দুইটা পার্থক্য। n-1 ফ্যাক্টোরিয়াল, n-1 ফ্যাক্টোরিয়াল। এই যে দেখছো? বুঝো পার্থক্যটা কি? এই হচ্ছে এই দুইটা অঙ্কের মধ্যে পার্থক্য। তাহলে এই দুইটা গুণ করলে তুমি কী পাবে? এটা মিষ্টির জন্য। দেখো দুইটা অঙ্ক আমি পাশাপাশি করে দিলাম। এটা হচ্ছে মিষ্টির জন্য। এই অঙ্কে মিষ্টি কি? সায়েন্স। দুইটা অঙ্ক আমি পাশাপাশি করলাম। এখন তোমার কনসেপ্ট আশা করি কমপ্লিটলি ক্লিয়ার হবে যে সারিতে আসলে কী হবে, চক্রে আসলে কী হবে। চক্রে আসলে কী হবে, এটা এখন আর গাইড গুইড খুঁজে বা বই খুঁজে তোমাকে মুখস্থ করতে হবে না। শেষবারের মতো বলছি, কী শিখলাম শেষবারের মতো বলছি। দেখো, আমরা এখানে এই অঙ্কটা আসছে চক্রবিন্যাসের জন্য, গোল টেবিলের পাশে চক্রবিন্যাসের জন্য আসছে। কিন্তু আমরা চাচ্ছি একই অঙ্ক সারি বিন্যাসেও শিখতে, কারণ এই অঙ্ক সারি বিন্যাসেও পরীক্ষায় আসে এবং বইই আছে। তো এই অঙ্কটা পরীক্ষায় আসছে, এখানে আসছে গোল টেবিলের জন্য, চক্রবিন্যাসের জন্য। আমরা এটা চক্রবিন্যাসও দেখতেছি, সারি বিন্যাসও দেখতেছি, দুই পাশে ভাগ করে। এখন দেখো সেম অঙ্ক কিন্তু। তো আগে সারি বিন্যাসের ব্যাপারটা বুঝে আসি, কারণ এটা হচ্ছে আমরা আগেই শিখে আসছি। চক্রবিন্যাস তো আজকে পড়তেছি, সারি বিন্যাস কিন্তু আগেই শিখে আসছি। তো সারি বিন্যাসের ক্ষেত্রে যেহেতু দুইটা আর্টস পাশাপাশি বসবে না, তাহলে আর্টস হচ্ছে দুষ্টু, কারণ পাশাপাশি বসলে মারামারি করে, এদেরকে আমরা দুষ্টু বলি। তাহলে আর্টস হচ্ছে দুষ্টু, তাহলে সায়েন্স হচ্ছে মিষ্টি। তাহলে আগে আমরা সায়েন্সগুলিকে বসায় দিয়ে গ্যাপ বের করব। যেহেতু 5টা সায়েন্স আছে, তাহলে গ্যাপ হবে একটা বেশি। যেহেতু সারিতে আছে, গ্যাপ একটা বেশি, তাহলে 6টা গ্যাপ হবে। এই 6টা গ্যাপে 5টা আর্টসকে বসাইছি, কাজের অংশ হয়েছে। তাহলে আর্টস বসে গেছে, আর্টস বিন্যস্ত হয়ে গেছে। এবার সায়েন্সকে সাজাইতে হবে। তাহলে সায়েন্স মানে মিষ্টি আছে, ওটা 5টাই ভিন্ন, ফ্যাক্টোরিয়াল 5 শেষ। দুষ্টু ইন্টু মিষ্টি, দ্যাট ইজ আর্টস ইন্টু সায়েন্স। শুধু আর্টস করলে কাজের অংশ হয়েছে, তাহলে সায়েন্সটাও করতে হবে, কাজের অংশ হলে গুণ হয়। বোঝা গেল? ক্লিয়ার? এবার আসো, যদি এই সেট আপটাই চক্রে হয়, পার্থক্যটা কী হবে? প্রথম পার্থক্য হচ্ছে গ্যাপে। সারিতে 5টা বস্তু থাকলে গ্যাপ হয় 6টা, তাদের ভিতরে গ্যাপ থাকে 6টা, শুরু শেষ বলে ব্যাপার আছে। আর চক্রে তুমি যখন এটাকে ঘুরাচ্ছ, এই গ্যাপ আর এই গ্যাপ মিলে আসলে একটা গ্যাপ হয়ে যাচ্ছে। তুমি যখন এটাকে ঘুরে নিয়ে আসতেছো, দেখো এদিকে একটা গ্যাপ, এদিকে একটা গ্যাপ, দুইটা গ্যাপ মিলে একটা হয়ে যাচ্ছে। তার মানে 1 2 3 4, আর এই দুটো মিলে একটা 5টা, তাই কিন্তু এখানে 5টাই হচ্ছে। তাহলে চক্রে আমরা দেখলাম যতগুলি মিষ্টি ততগুলি গ্যাপ, আর সারিতে দেখছি যতগুলি মিষ্টি তার থেকে একটা গ্যাপ বেশি। তাহলে চক্রে গ্যাপ একটা কমলো, তাহলে গ্যাপ কয়টা? 5টা। আমার আর্টস স্টুডেন্টও কয়টা? 5টা। তাহলে 5c5, এখানে ছিল 6p5, এখানে কি 5c5, এতটুকু পার্থক্য। গ্যাপের জন্য এটা পার্থক্য। 2 নম্বর কথা, সারিতে যখন মিষ্টিরা নিজেদের মধ্যে সাজলো, ফ্যাক্টোরিয়াল 5 সারিতে, তো সারিতে যখন এই তোমার এরা নিজেদের মধ্যে সাজলো, তখন ফ্যাক্টোরিয়াল 5। কিন্তু চক্রে যখন ওই 5 জনই নিজেদের মধ্যে সাজবে, সে তো চক্রে সাজতেছে, তাহলে কি ফ্যাক্টোরিয়াল 5 না ফ্যাক্টোরিয়াল 4? এক কম ফ্যাক্টোরিয়াল না? মাথা ঢুকছে? ওকে। তাহলে গ্যাপের ক্ষেত্রে এখানে 6টা গ্যাপ থেকে 5টা গ্যাপ, এখানে 5টা গ্যাপ থেকে 5টা গ্যাপ। গ্যাপের সময় কিন্তু চক্র সারি চিন্তা করা লাভ নাই, ঠিক আছে? গ্যাপের ক্ষেত্রে, সারির ক্ষেত্রে 6টা গ্যাপের মধ্যে 5টা ঢুকাচ্ছ, আর
গ্যাপের সময় চক্রের ক্ষেত্রে 5টা গ্যাপে 5টা ঢোকাচ্ছ। গ্যাপের সময় কিন্তু তোমার সারি চক্রে হিসাব করে লাভ নাই, শুধু গ্যাপের সংখ্যাটা হিসাব করবা। কিন্তু গ্যাপের হিসাবের পরে যখন মিষ্টিদেরকে সাজাবা তখন এটা কিন্তু সারিতে সাজাচ্ছ, আর এখানে মিষ্টিদেরকে তুমি চক্রে সাজাচ্ছ, তখন কিন্তু তোমার চক্রবিন্যাসের ফর্মুলাটা দ্যাট ইজ n-1 সেটা কনসিডার করতে হবে, সেটা কিন্তু আমরা করেছি। প্রথমে কিন্তু জাস্ট গ্যাপটা পূরণ করছি আর্টস দিয়ে, এখানেও গ্যাপটা পূরণ করছি আর্টস দিয়ে। এখানে গ্যাপ একটা বেশি ছিল, এখানে গ্যাপ একটা কম আছে, জাস্ট এতটুকুই। ঠিক আছে, এখানে n-1 কোনো ব্যাপার ট্যাপার নাই প্রথম অংশটা আর্টসের জন্য, কিন্তু সায়েন্সের জন্য কিন্তু এটা সারি বিন্যাসে পড়ে গেছে, এটা চক্র বিন্যাসে পড়ে গেছে। এটা n, এটা n-1, এই কারণে এটা 5, এটা 4। আশা করি বুঝতে পারছো। এদের গুণ করলে আসবে তাই অ্যান্সার, এদের গুণ করলে আসবে তাই অ্যান্সার। আশা করি আর কোনো গ্যাঞ্জাম নাই। এবার লাস্ট একটা কন্টেন্ট, এবার এটা আসো, একটা সুন্দর একটা অঙ্ক। কি বলছে, একটা ডিনারে তুমি এবং CR7 সহ মোট 10 জন আছো। কোন একটা ডিনার, কোন একটা রাতের খাবারে, সাপার। ঠিক আছে, তুমি আছো আর CR7 আছো, সহ মোট 10 জন আছো। তোমরা দুজন সহ মোট 10 জন, তোমরা দুজন কিন্তু সহ মোট 10 জন। আচ্ছা, একটা গোল টেবিলের পাশে মোট কতভাবে বসা যাবে? ভালো কথা, শর্ত আছে, যেখানে তুমি সবসময় CR7-এর সাথেই বসবে। হ্যাঁ, এই যে CR7-এর সাথেই বসবে, তাই তো করবে, কারণ তুমি তো গেছোই আসলে মেইনলি CR7-এর সাথে ডিনার করতে, তাই না? সেই মানে তোমার মেইন টার্গেটই তো তার সাথে বসা, তার সাথে সেলফি তোলা। তুমি তার বিগ ফ্যান। ওকে, তাহলে তোমার টার্গেটই কী হবে? CR7-এর সাথেই বসা, মানে পাশে বসা, পাশে বসা বা সাথেই বসা। তো এটাই তোমার টার্গেট হবে। তাহলে এই অঙ্কটাকে কেমনে করা যায়? তাহলে ফাটাফাটি একটা অঙ্ক সলিউশন কীভাবে চিন্তা করা যায় দেখো। তাহলে তোমার কাজটাই কিন্তু সবসময় CR7-এর সাথে 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 থাকা, যাতে তুমি তার সাথে বসে তার সাথে কথা বলতে পারো, তার সাথে সেলফি তুলতে পারো, তার সাথে কিছু মেমোরি রাখতে পারো, ঠিক আছে, তাকে কিছু প্রশ্ন করতে পারো। তো এই ধরনের বিষয়পত্র। তাহলে টোটাল তুমি আছো, CR7 আছে, আর 8 জন আছে। তার মানে কি, তুমি মানে টি আর CR7 এরকম আরও 8 জন আছে, কারণ টোটাল 10 জন, তুমি একজন, CR7 একজন, তাহলে আরও 8 জন, তাহলে আরও 8, আরও 8 জন। এটা 4 জন না, কিন্তু এটা 8 জন। ওকে, এরকম 10 জন আছে। একটা গোল টেবিলের পাশে কতভাবে তুমি বসতে পারবে? একটা গোল টেবিল এঁকে ফেলি, একটা গোল টেবিল। আচ্ছা, একটু চ্যাপ্টার টেবিল আঁকি। হ্যাঁ, একটা চ্যাপ্টার, কী হলো এরকম কেন? আচ্ছা, আঁকলাম। আচ্ছা, তো এর পাশে তুমি কতভাবে বসতে পারবে? এখন একটা শর্ত আছে, এই 10 জন, তুমি না 10 জন সহই, মানে সবাই 10 জন, যেখানে শর্ত হচ্ছে তুমি সবসময় CR7-এর পাশে বসবা। বাকি কে কই আছে তোমার দরকার নেই, তুমি সবসময় CR7-এর পাশেই বসবা। তাহলে বা CR7-এর সাথেই বসবা। তাহলে তোমাকে আর CR7-কে আমরা যেটা করব, যে একটা বস্তার ভেতরে পুরে দিব বা একটা বান্ডেলের ভেতরে দিয়ে দিব। বান্ডেল দেওয়ার সুবিধা কী হবে বলো তো? বান্ডেল দেওয়ার সুবিধা হবে, বান্ডেল যেখানেই যাবে, বান্ডেল যেখানেই যাবে, বান্ডেল যেখানেই যাবে, এই বান্ডেল যেখানেই যাবে তোমরা দুজন একসাথেই যাবা। তার মানে কিন্তু একত্রে রেখে সেটা বান্ডেল, এটা কিন্তু বান্ডেলের অঙ্ক। তার মানে একইভাবে এটা চক্র বিনাশের অঙ্ক এবং একই সাথে এটা বান্ডেলের অঙ্ক, কম্বাইন্ড এটা। কারণ গোল টেবিল বলছে না, গোল টেবিল বলছে মানে চক্রবিন্যাস। আবার বলছে তুমি সবসময় CR7-এর সাথেই থাকবা, মানে CR7-এর পাশেই আছো, CR7-এর সাথে লেগে থাকবা, সবসময় একসাথে থাকবা। তার মানে কি, তুমি চাচ্ছ একদম এমনভাবে CR7-এর পাশে তুমি লেগে লেগে থাকতেছো, ছবি তোলার জন্য, প্রশ্ন করার জন্য, ডিনার করার জন্য, স্মৃতি রাখার জন্য, যে মানে মনে হচ্ছে যে একটা কাল্পনিক একটা বান্ডেল আছে, বান্ডেল একদম মুখ আটকানো, যে বান্ডেল যেখানেই যায় তোমরা দুজন একসাথেই যাও, তাই না? তার মানে তোমাকে মানে তুমি আর CR7-কে একটা বান্ডেলের ভিতরে আটকে দিলাম। ক্লিয়ার? ওকে, তাহলে এই যে দুইজন, তাহলে যেখানেই যাবা এই দুজন একসাথেই যাবা। তাহলে এখানে আমরা ছবিটা আঁকি, তাহলে এখানে কী কী ঘটনা করতে পারে? নাম্বার 1 কথা হচ্ছে, এরকম একটা বান্ডেল থাকতে পারে। এই ছোটো করে একটা বান্ডেল আছে, যেখানে কে কে আছো, তুমি আছো আর CR7 আছে। তার মানে এখানে কি দুইটা বস্তু না একটা বস্তু? একটা বস্তু, একটা ইউনিট, 100 বার বলছিলাম একটা বস্তু। এরকম আর কয়জন আছে? এরকম আর কেউ নাই, এটা একটা বস্তু, একটা বস্তু, ভিতরে 2 জন লোক আছে, কিন্তু ইউনিট হিসেবে একটাই, একটা, কারণ 2 জন একসাথেই থাকবে, ফ্রেন্ডস ফর এভার। ওকে, মানে ফলোয়ার্স, ঠিক আছে? ওকে, এই যে ফলোয়ার আর হচ্ছে যাকে ফলো করতেছে সব হচ্ছে একসাথে আছে। ওকে, আর আরও 8 জন আছে, তাহলে মনে করো যে আরও 8 জন, 1 2 3 4 5 6 7 8, আরও 8 জন আছে, এরকম আরও 8 জন আছে। ওকে, এখন তাহলে কতভাবে বিনাশ করা যাবে তুমি চিন্তা করো, কতভাবে বিনাশ করা যাবে? এখানে কিন্তু 2 জন,
কিন্তু ইউনিট হিসেবে চিন্তা করতে গেলে একটা। সংখ্যা চিন্তা করো, 2 জন গেল, 3 4 5 6 7 8 9 10, 10 জন হিসাব মিলছে, 10 জনের হিসাব। ওকে, 10 জন গোল টেবিলের পাশে তুমি বসবা। তার মানে গোল টেবিলের পাশে বসবা মানে কি? চক্রবিন্যাস, সার্কুলার পারমিটেশন। আবার তুমি আর CR7 একসাথে থাকবে মানে কি? বান্ডেল মেথড। তার মানে এটা বান্ডেল মেথড আর চক্রবিন্যাসের মিশ্রণ। তাহলে এই অঙ্কটা হচ্ছে যে বান্ডেল প্লাস চক্রবিন্যাস, বান্ডেল প্লাস চক্রবিন্যাস। তাহলে এটাকে আমরা বলতে পারি যে এই অঙ্কটা হচ্ছে বান্ডেল মেথড প্লাস চক্রবিন্যাসের মিশ্রণ। বান্ডেল প্লাস সার্কুলার, সার্কুলার মানে কি? চক্র বিন্যাস, এটার একটা মিশ্রণের অঙ্ক হচ্ছে, এটা মিক্সড। এই জন্য এই অঙ্কগুলি ইম্পর্টেন্ট। তাহলে এইভাবে অঙ্কগুলি করলে মাথা খোলে, বান্ডেলটা একবার রিভিশন হয়ে যায়, আবার সার্কুলারটা তো হয়েছে। তাহলে এবার তোমরা আমাকে বলো, এখানে এখানে কি দুইটা জিনিস না একটা জিনিস? তুমি আর CR7 তো একসাথে চিপকে আছো। তাহলে এখানে কিন্তু দুটো জিনিস না, কারণ একটা বস্তায় তুমি আটকায় ফেলছো নিজেকে, বা বান্ডেলে আটকায় ফেলছো। তার মানে দুইটা জিনিস ভেতরে আছে, কিন্তু আসলে একটা ইউনিট হিসেবে কাজ করতেছে। ওই যে 2 দেহ 1 প্রাণ, ডিগ্রি দোস্ত। ওকে, জিগ্রি দোস্তের মতো আর কি। তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা ভিন্ন ভিন্ন জিনিস আছে, 9টা জিনিস। তাহলে চক্রাকারে সাজবে কতভাবে? ফ্যাক্টোরিয়াল 8। 9টা থাকলে 1 কম ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল 8। তাহলে চক্রবিন্যাস কিন্তু হয়ে গেল। কিন্তু ভাইয়া এটা তো বাইরে থেকে দেখতে এরকম মনে হচ্ছে। বাইরে থেকে দেখো এই বান্ডেল মানে একটা, কারণ তুমি সবসময় CR7 সাথে থাকবা, চিপকে আছো। তার মানে 2 দেহ 1 প্রাণ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। বাইরে থেকে তুমি দেখতেছো চক্রবিন্যাসে, মানে উপর থেকে টপ ভিউ দেখতেছো যে আসলে 9টা জিনিস আছে, 9টা ইউনিট আছে। তাহলে 9টা ইউনিট চক্রবিন্যাসের ক্ষেত্রে 9 - 1 ফ্যাক্টোরিয়াল, 1 কম ফ্যাক্টোরিয়াল, শেষ। কিন্তু ভাইয়া এটা তো বাইরে থেকে এক্সটার্নালি দেখতেছো, এবার ইন্টারনালি দেখবা না? এই বান্ডেলের ভেতরে আবার বিন্যস্ত হতে পারে না? অবশ্যই পারে। কত পাবে? ফ্যাক্টোরিয়াল 2 হবে। তাহলে ইনটু ফ্যাক্টোরিয়াল 2। তাহলে এক্সটার্নালি দেখলে চক্রবিন্যাস, সেখানে 9 - 1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 8 ফ্যাক্টোরিয়াল। এক্সটার্নালি দেখলে 9 - 1 ফ্যাক্টোরিয়াল মানে কি 8 ফ্যাক্টোরিয়াল। আর তুমি যেই বান্ডেলের ভিতরে গিয়ে চিন্তা করতেছো, বান্ডেলের ভিতরে তো 2 রকম হতে পারে, যে টি আগে CR7 পড়ে, আবার CR7 আগে টি পড়ে। হতে পারে না? 2 রকম হতে পারে। ওকে, মানে 2 রকম বলতে কি, সে এরকম চিন্তা করো, এখানে টি, এখানে CR7। আবার হতে পারে উল্টাটা, এখানে CR7 আর এখানে টি। 2 রকম না, আগে পড়ে। ওকে, তাহলে বান্ডেলের ভেতরে আবার 2 রকম ব্যবস্থা হতে পারে। বস্তার ভেতরে 2 রকম ব্যবস্থা হতে পারে। তাহলে এক্সটার্নালি ফ্যাক্টোরিয়াল 8 ইন্টু ইন্টারনালি কত? ফ্যাক্টোরিয়াল 2। এটাই অ্যান্সার। 567 5040 ইন্টুটা আমি স্টার দিই আর কি, একটু করি আর কি, মডেলিং। তাহলে 5040 হয়ে যাবে 10,080। এটাই অ্যান্সার। সবাই বুঝছো কিনা? 5040 হয়ে যাবে 10,080। ঠিক আছে। ওকে, যাক, অ্যান্সার যাই হোক, মানে ইস্যুটা এটা না যে অ্যান্সারটা কী আসছে, ইস্যুটা হচ্ছে কনসেপ্টটা বুঝছো কিনা। কনসেপ্টটা বুঝছো কিনা যে আগে তুমি দেখবা এক্সটার্নাল, দিস ওয়ান ইজ আওয়ার এক্সটার্নাল বিন্যাস অ্যান্ড দিস ওয়ান ইজ আওয়ার ইন্টারনাল বিন্যাস। কারণ বান্ডেল মেথডে এক্সটার্নালও করতে হয়, ইন্টারনালও করতে হয়, কিন্তু এক্সটার্নালটা পড়ে গেছে চক্রবিন্যাসে, আর ইন্টারনাল তো ইন্টারনালি। বোঝা গেল সবাই? মজা পাইছো? ওকে, এবার একটা কন্টেন্টই বাকি আছে এটার, সেটা হচ্ছে যে এই যে দেখো, এখান থেকে একটা অঙ্ক আমি ছেড়ে চলে গেছিলাম, যে মুক্তার হার তৈরি করা। আচ্ছা, তো মুক্তার হার, এটা বইয়েটা আসছে, দেখো এটা মনে হয় MCQতে আসছে। যাক, তো এতক্ষণ আমরা যে চক্রবিন্যাসটা দেখছি সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন ব্যক্তির জন্য, যাদেরকে একটা পাশ থেকেই দেখা যায়, শুধু টপ ভিউ দেখো। আমি বারবার বলতেছিলাম উপর থেকে দেখো, টপ ভিউ দেখো। এতক্ষণ দেখছি ভিন্ন ভিন্ন ব্যক্তির জন্য, অথবা বস্তুও হইতে পারে যাদেরকে এক দিক থেকে দেখা যায়, শুধু উপর থেকে টপ ভিউ দেখা যায়। 2 দিক থেকে দেখানোর উপায় নেই, কারণ ব্যক্তির একটা 5 জনের সেট আপকে তুমি কিন্তু উল্টায় দিতে পারো না। তুমি কিন্তু এরকম উল্টায় দিতে পারো না। ঠিক আছে? ওকে, তাহলে এবার যদি বস্তুর জন্য হয়, দেন হোয়াট উইল হ্যাপেন অ্যাকচুয়ালি? বস্তুর জন্য হলে হোয়াট উইল হ্যাপেন অ্যাকচুয়ালি কী হবে? তো তুমি বস্তুর জন্য তুমি যদি চিন্তা করো, তাহলে এই যে এখানে এই ছবিটা দেখো, যাদেরকে 2 দিক থেকে দেখা যায়, আসলে ব্যক্তি বস্তু বলে কিছু নাই। উল্টানো যায় কি যায় না? আচ্ছা দেখো, আগে বুঝি। যেমন
তুমি বলছিলা, মনে আছে এই ছবিটা, এই ছবিটা মনে আছে, এই ছবিটা বলছিলা যে এটা একটা চক্রবিন্যাস, ঠিক আছে, এটা আরেকটা চক্রবিন্যাস, ঠিক আছে, কিন্তু এটা নতুন কোনো চক্রবিন্যাস না, কারণ এটা যা কথা এটা তাই কথা। তাহলে তাহলে কই গেল ওই কথাটা, কই লিখছি, এই যে দেখো, তাহলে সারিতে ছিল ফ্যাক্টোরিয়াল 3, চক্রে ছিল ফ্যাক্টোরিয়াল 2, এক কম ফ্যাক্টোরিয়াল, এই পর্যন্ত আমরা দেখছিলাম সারিতে চক্রে। কিন্তু এই সেট আপগুলিকে শুধু উপর থেকে দেখছিলাম, নিচে থেকে দেখতে পারি নাই, দুই দিক থেকে দেখতে পারি নাই, শুধু টপ ভিউ দেখছিলাম, দুই দিক থেকে দেখতে পারি নাই বা উল্টানো যায় নাই। একটা মানুষের সেট আপ বসে আছে, উল্টানো যায় নাই। এখানে ব্যক্তিবস্তু চিন্তা না করে তুমি চিন্তা করো উল্টানো যায় কি যায় না। এক্ষেত্রে এই সেট আপটাকে একটা মিটিংয়ে বসছে 5জন ব্যক্তি বা 7জন মেয়ে দাঁড়ায় আছে, 7জন ছেলে দাঁড়ায় নাচতেছে, এগুলোকে উল্টানো যায় না, দুই দিক থেকে দেখা যায় না, শুধু টপ ভিউ দেখা যায়। ওকে, তাহলে এখান থেকে আমরা এখানে দেখলাম 1 ফ্যাক্টোরিয়াল কমে যায়, এটা 3 ফ্যাক্টোরিয়াল, এটা 2 ফ্যাক্টোরিয়াল, মানে 1 কমের ফ্যাক্টোরিয়াল। এখন এইখান থেকে আরেকটু তোমার কমে যাবে, কীভাবে দেখো, যদি উল্টানো যায় তাহলে আরেকটু কমে যাবে। উল্টানো গেলে একটু ভালো করে খেয়াল করো, উল্টানো গেলে কী হবে দেখো, এটা যা কথা এটা একই কথা। দেখো মনে করো যে এখানে এ মানুষ না, এ হচ্ছে ওই যে আছে না পুঁতি, পুঁতি জানো, পুঁতি পুঁতি, ওই যে মেয়েদের যে মুক্তার ওই যে বানায় না, হার বানায় না, কিনতে পাওয়া যায়, মনে করো 6টা পুঁতি দিয়ে একটা মুক্তার হার বানাইছে, ওই যে হারটার বানায়, এগুলো আমি ভালো বুঝি না, ঠিক আছে, মানে সোজা কথা পুঁতি আর কি, মনে করো যে এরকম আর কি, এগুলা কী কী দিয়ে বানায় এগুলো আমি বলতে পারি না, জাস্ট মানে কিনি, ঠিক আছে, কিনে হচ্ছে মানে এই তোমাদের আপুর জন্য, মানে ভাবের জন্য, তারপর হচ্ছে আমার বোনের জন্য, মানে এরকম আর কি, মার জন্য এরকম, মানে যারা হচ্ছে বা আমার যে ভাগ্নি, মানে যারা হচ্ছে যে মেয়েদের জন্য কিনি, কিন্তু অত ভালো বুঝি না, দোকানে গিয়ে দেখি কোনটা সুন্দর ওটা এটাই আর কি, অত বুঝি না, ওদেরকে নিয়ে যাই, গিয়ে বলি যে আসলে কোনটা নিবা আর কি, দেখো এত তো বুঝি না আর কি, ঠিক আছে, ওকে, সরি। তাহলে যদি এরকম হয় যে এরকম যে ইগুলি পাওয়া যায়, হ্যাঁ, এখানে আমি একই কালার দিয়ে আঁকতেছি, আসলে সবগুলি ভিন্ন ভিন্ন আসলে, হ্যাঁ, কটা পুঁতি আছে, 1 2 3 4 5 6, 6টা পুঁতি আছে মনে করো, ভিন্ন ভিন্ন সবগুলি, হ্যাঁ, সবগুলি ভিন্ন ভিন্ন কালার, ভিন্ন ভিন্ন জিনিসপত্র আর কি, হ্যাঁ, আচ্ছা, তো এরকম পুঁতি, তো তার মানে এখানে যদি এ বি সি মানুষ না হয়ে ভিন্ন ভিন্ন কালারের পুঁতি হইতো, তাহলে তোমার কী হইতো, তাহলে তোমার যেটা দাঁড়াইতো, তার মানে এটা একটা পুঁতি, এটা একটা পুঁতি, এটা একটা পুঁতি, হ্যাঁ, তাই তো, তাহলে এগুলো কি পুঁতি, সবই পুঁতি হয়ে যেত। ওকে, এখন তুমি দেখো তো, তুমি যদি, তাহলে এটা একটা পুঁতির মালা যেখানে 3টা পুঁতি আছে, তাহলে এটাকে তুমি যদি উল্টায়া দাও, দেখো তো এই সেটআপটাকে উল্টায়া দাও, এ তো এখানেই থাকবে, এখানেই আছে, দেখো বি এখানে চলে যাবে, সি এখানে চলে যাবে, দেখো বিসি, এটাকে উল্টে দিলে এটা পাচ্ছ না, বুঝতে পারতেছো কিনা, ভালো করে দেখো, এটা পুঁতি, এটা পুঁতি, এটা পুঁতি, তাহলে এটাও পুঁতি, এটা পুঁতি, এটা পুঁতি। এবার হচ্ছে আমরা ব্যক্তি অংশ থেকে, মানে শুধু টপ ভিউ যেখানে দেখা যায় ওই অংশ থেকে আমরা অন্য একটা অংশে চলে যাচ্ছি যেখানে টপ ভিউ দেখা যায়, বটম ভিউ দেখা যায়, মানে উল্টানো যায়, দুই দিক থেকে দেখা যায় বা উল্টানো যায়, এরকম সেটআপে চলে গেছে। তো পুঁতিকে দুই দিক থেকে দেখা যায়, উল্টানো যায়। এখন মানুষ 5জন বসে আছে, মিটিং করতেছে, তুমি কি ধরে উল্টায় দিবা নাকি, ভাই আপনারা উল্টায় যান, বলবে পাগল নাকি, কী কয়, উল্টায় যান, হ্যাঁ আপনারা উল্টায়, এটা কি হয় নাকি, কিন্তু পুঁতির মালাকে তুমি ডেফিনেটলি উল্টায় দেখতে পারো। তাহলে যদি এটা পুঁতির মালা হইতো, হ্যাঁ, তাহলে দেখো আমরা এর রেসপেক্টে চিন্তা করি, ঠিক আছে, এ পুঁতি এখানে আছে, এ পুঁতি এখানে আছে, বুঝো কিন্তু, এবার এই মালাটাকে ধরে তুমি যদি উল্টায় দিতা, জাস্ট উল্টায় দিতা, তাহলে বি এখানে, সি এখানে, দেখো বি এখানে, সি এখানে, তাহলে এটাকে উল্টাইলে তো এটা পাওয়া যায়, তার মানে এটাকে দুইটা ভিন্ন বিন্যাস না একই বিন্যাস পুঁতির ক্ষেত্রে, এটাকে উল্টাইলে এটা পাওয়া যায়, তাহলে পুঁতির ক্ষেত্রে এই দুটো বিন্যাস সেম বিন্যাস, এই দুইটা বিন্যাস কী হবে, সেম বিন্যাস, এই দুইটা বিন্যাস কী হবে, সেম বিন্যাস, তার মানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এদের সেম হয়ে যাচ্ছে, কারণ উল্টানো যাচ্ছে তো, উল্টানো যাচ্ছে তো, এই যে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ দূরে কী হয়ে যাচ্ছে, সেম হয়ে যাচ্ছে, কারণ উল্টানো যাচ্ছে তো, এটাকে উল্টাইলে তো এটা পাওয়া যায়, তাহলে এটাকে নতুন বিন্যাস কেন বলবো, এটাকে উল্টাই দিলে এটা পাওয়া যায়, আমি কি পাগল এটাকে আমি নতুন বিন্যাস বলবো, জাস্ট উল্টাই দিলেই তো এটা পাওয়া যাচ্ছে, তাহলে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ কী হয়ে যাচ্ছে, সেম হয়ে যাচ্ছে, কারণ এটাকে উল্টাইলে এটা পাওয়া যায়, অ্যান্টি ক্লককে উল্টাইলে ক্লকওয়াইজ পাওয়া যায়, ক্লকওয়াইজকে উল্টাইলে অ্যান্টি ক্লকওয়াইজ পাওয়া যায়, তার মানে প্রতি দুইটা একটা হয়ে যাচ্ছে, ক্লকওয়াইজকে উল্টাইলে অ্যান্টি ক্লকওয়াইজ হয়, অথবা অ্যান্টি ক্লককে উল্টাইলে ক্লকওয়াইজ হয়, তার মানে এই দুইটা মিলে একটা হয়ে যাচ্ছে, তার মানে সিস্টেমটা
2 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে না? কারণ সকল ক্লকওয়াইজকে উল্টাইলেই অ্যান্টি ক্লকওয়াইজ পাওয়া যায় এবং দুটো সেম। আবার সকল অ্যান্টি ক্লককে উল্টাইলেই ক্লকওয়াইজ পাওয়া যায়, দুটো সেম। তার মানে প্রতি দুইটা কী হয়ে যাচ্ছে? একটা হয়ে যাচ্ছে। তাহলে পুরা সিস্টেমটা আসলে তোমার কী হয়ে যাচ্ছে? 2 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, কারণ প্রতি দুইটা হয়ে যাচ্ছে কি? একটা। তাহলে পুতির ক্ষেত্রে প্রতি দুইটা হয়ে যাচ্ছে একটা। তাহলে সেক্ষেত্রে পুতির ক্ষেত্রে বলে লাভ নাই, পুতির ক্ষেত্রে বলে লাভ নাই। এই যে এখানে দেখো, এখানে এই যে এটার পরে এই যে এই স্লাইডটা, এই স্লাইডে কী পড়াইছি? এখানে ভালো করে খেয়াল করো, এখানে বলছি কী বলছি? এখানে বলছি একটা সারিতে আর চক্রাকারে, এটা একটা সারিতে n ফ্যাক্টোরিয়াল, চক্রাকারে n-1 ফ্যাক্টোরিয়াল, এই পর্যন্ত আমরা পড়ছিলাম। কিন্তু এরা ছিল ভিন্ন ভিন্ন বস্তু, এরাও ভিন্ন ভিন্ন বস্তু, ঠিক আছে? কিন্তু এদেরকে শুধু টপ ভিউ দেখা যায়, মানে শুধু টপ ভিউ দেখা যায়, একদিক থেকে দেখা যায়, টপ ভিউ দেখা যায়, টপ ভিউ দেখা যায় মানে একদিক থেকে দেখা যায়, বা শুধু একদিক থেকে দেখা যায়, শুধু টপ থেকেই দেখা যায়, শুধু একদিক থেকে দেখা যায়, উল্টানো যায় না, উল্টানো যায় না, একদিক থেকে দেখা যায়, বা উল্টানো যায় না, উল্টানো যায় না। তাহলে কি বললাম? টপ ভিউ দেখা যায় বা শুধু একদিক থেকে দেখা যায় বা উল্টানো যায় না। এই সেটআপটাকে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু, এটাও n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু। সারি হলে তো উল্টানোর প্রশ্নই আসে না, চক্রে উল্টানোর একটা ব্যাপার থাকে। তো এক্ষেত্রে উল্টানো যায় না, তখন n-1 ফ্যাক্টোরিয়াল। যখন উল্টানো যাবে না, তখন n-1 ফ্যাক্টোরিয়াল। আর যখন উল্টানো যায়, তখন একটু আগেই দেখছি যে ক্লকওয়াইজটাই অ্যান্টি ক্লকটা হয়ে যাচ্ছে, মানে এটাকে উল্টাইলে এটা পাওয়া যাচ্ছে, মানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুইটা মিলে আসলে একটা হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার কী হবে? n-1 ফ্যাক্টোরিয়াল হবে নাকি n-1 ফ্যাক্টোরিয়াল বাই কী হবে? 2 হবে, কারণ প্রতি দুইটা তো একটা হয়ে যাচ্ছে। তার মানে এই আরেকটা স্টার আমরা যোগ করব, আরেকটা স্টার আমরা যোগ করতে চাই, সেটা হচ্ছে এই যে দেখো, আরেকটা স্টার আমরা যোগ করে নিচ্ছি। এবার কালারটা চেঞ্জ করি, এবার কালারটা দিব কি? এটা দিই, ইয়েলো কালার দিই। যদি n সংখ্যক ভিন্ন ভিন্ন হয়, একই লাইন, n সংখ্যক ভিন্ন ভিন্নই হবে, ভিন্ন ভিন্নই হবে, n সংখ্যক ভিন্ন ভিন্ন। অনেকে দেখি এটা এভাবে শেখে বা অনেকে শেখানোর চেষ্টা করেন, ব্যক্তি বস্তু, ব্যক্তি বস্তু বলে কিছু নেই, ব্যক্তি বস্তু বলে কিছু নাই। ব্যাপারটা হচ্ছে একদিক থেকে দেখা যায় নাকি দুই দিক থেকে দেখা যায়, ব্যাপারটা হচ্ছে একদিক থেকে দেখা যায় নাকি দুই দিক থেকে দেখা যায়। উপর থেকে দেখলে টপ ভিউ, একদিক থেকে দেখতেছি, ঠিক আছে, একদিক থেকে দেখতেছি, এটাকে উল্টানো যায় না, কারণ মানুষের একটা সেট আপ মিটিং করতেছে, উল্টানো যায় না। কিন্তু দুই দিক থেকে দেখা গেলে, অথবা একটা মুক্তার মালাকে উল্টায় দিতে পারলে, সেটা কিন্তু দুই দিক থেকে দেখা যাচ্ছে, টপ ভিউ দেখা যায়, বটম ভিউ দেখা যায়, অথবা মুক্তার মালাটা দেখে উল্টায় দিলাম, সেটা কিন্তু করা যাচ্ছে। সো এটা এটা বিষয়টা এরকম না যে আসলে মানুষ বস্তু, বিষয়টা এরকম না, বিষয়টা উল্টানো যায় কি যায় না। ওকে, এই যেখানে লিখে রাখছি, বিষয়টা হচ্ছে এইটা, বিষয়টা হচ্ছে উল্টানো যায় কি যায় না। এই যে বিষয়টা হচ্ছে মেইন টপিকটা হচ্ছে এইখানে, উল্টানো যায় কি যায় না। শুধু একদিক থেকে দেখলে n-1 ফ্যাক্টোরিয়াল, দুই দিক থেকে দেখা গেলে n-1 ফ্যাক্টোরিয়াল বাই 2। n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু, বস্তু চক্রাকারে, চক্রাকারে এত উপায়ে বিন্যস্ত করা যায়, বিন্যস্ত হতে পারে যদি একদিক থেকে দেখা যায়। এটা একটু লিখে রাখো, এটা একটু অ্যাড করে রাখো, বিন্যস্ত হতে পারে, যদি এটা লিখে দিছি, তারপরে আরেকবার লিখে দিই, যদি একদিক থেকে দেখা যায়, লিখে দিয়েছে কিন্তু, যদি একদিক থেকে দেখা যায়, যদি একদিক থেকে দেখা যায় বা টপ ভিউ দেখা যায়, একদিক থেকে দেখা যায়, দ্যাট ইজ টপ ভিউ আর কি, উপর থেকে যে দেখাটা টপ ভিউ। ওকে, আচ্ছা, আর এবার হচ্ছে চক্রাকারে n-1 ফ্যাক্টোরিয়াল বাই 2, বাই 2 কেন দুই দিয়ে ভাগ হচ্ছে? ওই যে ক্লকওয়াইজটাই অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে, মানে প্রতি দুইটা একটা হয়ে যাচ্ছে, ক্লকওয়াইজটা ঘুরেলেই অ্যান্টি ক্লকওয়াইজ পাওয়া যায়, মানে প্রতি দুইটা একটা হয়ে যাচ্ছে। এত উপায়ে সাজানো যায়, এত উপায়ে, এত উপায়ে বিন্যস্ত হতে পারে, বিন্যস্ত হতে পারে, হতে পারে যদি, যদি এখানে বলছে একদিক থেকে দেখা যায়, এটা হচ্ছে দুই দিক থেকে দেখা যায়, দুই দিক থেকে
লেখা যায় বা উল্টানো যায় সো এই হচ্ছে আমাদের কনসেপ্ট। দুই দিক থেকে দেখা যায়, বাকি উল্টানো যায়। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। বুঝা গেল? তাহলে এই 3টা লাইন হচ্ছে আমরা একদম স্মৃতির পাতায় আমরা একদম সুন্দরভাবে আঁকড়ে রাখবো। এই 3টা লাইন একদম স্মৃতির পাতায় আমরা সুন্দরভাবে আমরা আঁকড়ে রাখবো। ক্লিয়ার সবাই? বুঝতে পারিস কি বলিছি? এই যে এই 3টা লাইন। সারিতে ভিন্ন ভিন্ন বস্তু n সংখ্যক n ফ্যাক্টোরিয়াল। সারিতে ভিন্ন ভিন্ন বস্তু n সংখ্যক n ফ্যাক্টোরিয়াল। চক্রে n সংখ্যক বস্তু n-1 ফ্যাক্টোরিয়াল যদি একদিক থেকে দেখা যায়, আর যদি ওই চক্রাকারের বিন্যাসটাকে দুই দিক থেকে দেখা যায় তাহলে n-1 ফ্যাক্টোরিয়াল বাই 2, জাস্ট 2 দিয়ে ভাগ হবে, আর কিছু না। তাহলে এবার তুমি দেখো বইটা আসা প্রবলেমটা দেখি। স্লাইডটা বাদ দিয়ে দিই, কারণ এটা ব্ল্যাঙ্ক স্লাইড, এটাও ব্ল্যাঙ্ক, এটাও বাদ দিয়ে দিই। তাহলে এই 2টা ব্ল্যাঙ্ক বাদ দিয়ে দিই। ওকে, ব্ল্যাঙ্কগুলি ফালা দিচ্ছে। এবারে আসলে এটা এই যে দেখো বইটায় বলছে যে 8টি বা 12টি মনে আসছিল। প্রশ্নটা মনে হয় 12টি আসছিল, যতটুকু মনে পড়ে। 12টি বিভিন্ন ধরনের মুক্তা দিয়ে কতভাবে মুক্তার হার তৈরি করা যাবে, বইয়ের 12-13 আসছে। ওকে, তো বিভিন্ন ধরনের মুক্তা দিয়ে মুক্তার হার করতে হবে। তাহলে মুক্তার হার মানে অবশ্যই এটা চক্রবিন্যাস, কারণ হার তো আর এরকম হয় না। হার তুমি দেখছো কোনো দিন এরকম হয়? একটা হার সোজা, একটা হার এরকম সোজা, একটা হার এরকম সোজা দেখছো? যে একটা হার একটা সোজা, মনে হচ্ছে একটা সোজা হার এদিক দিয়ে ঝুলাই রাখছে, দেখছো? তো হার অবশ্যই কী হবে, মানে চক্রাকার হবে, মানে মানে অবশ্যই কী হবে, চক্রাকার হবে, 100% শিওর চক্রাকার হবে। কয়টা বিভিন্ন ধরনের মুক্তা আছে? 12টা মুক্তা আছে চক্রাকারে। তাহলে মনে করো ভিন্ন ভিন্ন কালার্ড। তো আমরা একটা কালার দিয়ে আঁকতেছি, কারণ এতগুলি কালার সিলেকশনের সময় নষ্ট হবে। তো 12টা আছে। তো মনে করো যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এরকম 12টা আছে। হ্যাঁ, 12টা আছে। এগুলো কি মুক্তা আছে? 12টা মুক্তা আছে। ঠিক আছে, ভিন্ন ভিন্ন, কিন্তু সবগুলি ভিন্ন ভিন্ন। 12টা হচ্ছে সবগুলি ভিন্ন ভিন্ন। হ্যাঁ, সবগুলি ভিন্ন ভিন্ন। এখন প্রশ্ন হচ্ছে যে কতভাবে এটা তৈরি করা যাবে। যেহেতু চক্রাকারে 12টা জিনিস আছে, তাহলে অ্যান্সার হবে অবশ্যই 12 - 1 ফ্যাক্টোরিয়াল। যেহেতু চক্রাকারে 12টা ভিন্ন ভিন্ন বস্তু আছে, অ্যান্সার হবে 12 ফ্যাক্টোরিয়াল না। যেহেতু চক্রাকারে আছে 12 থেকে 1 কম ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 11 ফ্যাক্টোরিয়াল। কিন্তু ভাইয়া মুক্তার মালাকে উল্টানো যায়, দুই দিক থেকে দেখা যায়, টপ ভিউ বটম ভিউ। যেহেতু উল্টানো যায়, তার মানে হচ্ছে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে অ্যান্সার কি? 11 ফ্যাক্টোরিয়াল বাই 2। 11 ফ্যাক্টোরিয়াল বাই 2। তবে আরেকটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে এইটা মনে করো যে কোনো একটা প্লেট আছে। এখন প্লেটের চারপাশে মনে করো যে প্লেটের চারপাশে না, প্লেটের ভিতরেই মনে করো তোমাকে কেউ একটা প্লেটে 5টা কাবাব দিছে। এখন কাবাবের টুকরা তো আসলে দেখতে একই রকমই আসলে, ঠিক আছে? অথবা তোমাকে একটা প্লেটে 5টা দিছে, চমচম দিছে আর কি, 5টা চমচম। এখন 5টা চমচম তুমি কি আলাদা করতে পারবে? একই রকম দেখতে তো। টাঙ্গাইলের চমচম মনে করো, একই রকম দেখতে। বা 5টা কালো চাম দিছে, তো একই রকম দেখতে। বা 5টা ওই যে রসগোল্লা দিছে, হ্যাঁ, তো তো দেখতে তো একই রকম না? রসমালাই দিছে, রসমালাইয়ের মধ্যে তোমাকে 5টা এরকম যে ছোটো ছোটো রসগোল্লা থাকে সেটা দিছে। সো মনে করো প্লেটের মধ্যে তোমার এরকম দিছে 1 2 3 4 5। তো এটা মনে করো যে রসগোল্লা, সবাই সাদা কালার। তো একটা প্লেটের মধ্যে এরকম 5টা দিছে যে আপনি খান। এখন যেহেতু প্লেট চক্রাকার, বেশিরভাগ প্লেটে তো চক্রাকারই হয়, ঠিক আছে? তো চক্রবিন্যাস হবে। তাহলে আমি বললাম যে এই 5টা রসগোল্লা কতভাবে সাজতে পারবে। তো তোমার কি মনে হচ্ছে, যেহেতু 1 2 3 4 5 আছে, তাহলে 5টা হচ্ছে, যদি সারিতে থাকতো 5 ফ্যাক্টোরিয়াল, কিন্তু যেহেতু চক্রে আছে তাহলে 5 - 1 4 ফ্যাক্টোরিয়াল, নাকি এরকম মনে হচ্ছে? কি 4 ফ্যাক্টোরিয়াল? এরকম মনে হচ্ছে কি? না এবং না। কারণ এই 5টা দেখতে তো আসলে একই রকম, আগে পরে যেখানেই যাক বিন্যস্ত হওয়ার কিছুই নেই। এই ক্ষেত্রে অ্যান্সার কিন্তু 1
তার মানে চক্রবিনাশের আরেকটা অ্যান্সার হচ্ছে 1 যখন পাঁচটাই এক জাতীয়। তাহলে চক্রবিন্যাসের আরেকটা অ্যান্সার শিখছে হচ্ছে 1 যখন, তাহলে চক্রবিন্যাসের অ্যান্সার আরেকটা হইতে পারে, চক্রবিন্যাসের অ্যান্সার আরেকটা হইতে পারে, সেটা হচ্ছে 1। চক্রবিন্যাসে সবাই সেম হলে, সবাই একই হলে, একরকম হুবহু যদি একরকম হয়, একরকম হলে বিন্যাস সংখ্যা হবে 1, এবং সেটার উদাহরণ দিলাম হচ্ছে এটা, বিন্যাস সংখ্যা হচ্ছে 1। কেউ উত্তেজিত হয়ে এটা আবার এটা লিখে দেবো না, যেহেতু 5টা রসগোল্লা আছে, চক্রাকারে আছে, যেহেতু প্লেট চক্রাকার, তাহলে ভাইয়া তো পড়াইছে 5টা রসগোল্লা, তাহলে সারিতে থাকলে হয়তো 5 ফ্যাক্টোরিয়াল, চক্রে 1 কম ফ্যাক্টোরিয়াল, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল, এটাই তো অ্যান্সার হবে। কিন্তু ভাইয়া আমি পড়াইছি ভিন্ন ভিন্ন, এনটা ভিন্ন ভিন্ন, তার মানে 5টা ভিন্ন ভিন্নর জন্য পড়াইছি। একটু আগে মুক্তাগুলি ভিন্ন ভিন্ন ছিল, মানুষগুলি ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু এখানে 5টা যে রসগোল্লা, ওরে পাগলা, রসগোল্লা তো একই রকম দেখতে। তুমি কি বলবা যে এটা 1 নম্বর রসগোল্লা? রসগোল্লার উপরে তুমি নাম্বার দিবা নাকি? একটা মানুষ খাইতে দিছে, তুমি গিয়ে কি নাম্বার দিবা যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার? তুমি একটু নখ দিয়ে এরকম দাগ কেটে রাখলে, এটা 1। আবার 2 নাম্বারটার মধ্যে 2টা দাগ দিলা নখ দিয়ে, এটা 2, 3 নাম্বারে 3টা দাগ দিলে, এরকম করবে তুমি? মাথা নষ্ট। তার মানে এখানে আসলে 4 ফ্যাক্টোরিয়াল হবে না, এখানে কী হবে, একটাই বিন্যাস, কারণ এদেরকে আগে পরে তুমি যাই করো ঘুরে ফিরে একই। তাহলে এক্ষেত্রে এটা অ্যান্সার হবে 1। এটা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসে, এবং ঘুরায় টুরায় যদি এটা দিয়ে দেয়, 5টা রসগোল্লা দিতে পারে, 5টা কাবাব দিতে পারে, কাবাবও একই রকম দেখতে। মানে তোমাকে কমন সেন্স ইউজ করতে হবে, আসলে তোমাকে আসলে কমন সেন্স ইউজ করতে হবে, যে আসলে মানে কী হবে অ্যান্সার, কমন সেন্স ইউজ করতে হবে। বোঝা গেল? আবার আরেকটা বিষয় আছে, সে আমরা এতক্ষণ দেখলাম যে পুতির মালা দেখছি না, দেখো তোমাকে একটু কনসেপ্টুয়ালি দেখো কী করি, কোথায় নিয়ে যাই। পুতির মালাটা যখন আমরা করছি তখন কি করছি, যেহেতু 12টা মুক্তা ছিল, যেহেতু 12টা মুক্তা ছিল, ভিন্ন ভিন্ন বিভিন্ন রকম মুক্তা ছিল 12টা, তাহলে 11 ফ্যাক্টোরিয়াল, যেহেতু চক্রাকারে আছে। যেহেতু 12টা ভিন্ন ভিন্ন মুক্তা ছিল, যদি সারিতে হইতো তাহলে 12 ফ্যাক্টোরিয়াল, কিন্তু যেহেতু চক্রে আছে তাহলে 1 কম ফ্যাক্টোরিয়াল, 11 ফ্যাক্টোরিয়াল। আর যেহেতু উল্টানো যায় তাহলে 2 দিয়ে ভাগ হয়েছে, ক্লকওয়াইজ আর কাউন্টার ক্লকওয়াইজ একরকম হয়ে গেছে, প্রতি 2টা একটা হয়ে গেছে। এখন আমি যদি বলি যে এই 12টা পুঁতি আছে, হ্যাঁ, এটা কিন্তু মালা বানাইছো না, মালা তো উল্টানো যায়, এই 12টা পুঁতি আছে কোন একটা প্লেটের মধ্যে। এই কী করলাম, সে কী হলো, মনে করো যে এই 12টা পুঁতি আছে একটা প্লেটের মধ্যে, মনে করো এটা একটা প্লেট, এখানে 12টা পুঁতি আছে, এই যেগুলো আছে পুঁতি, ঠিক আছে, ঠিক আছে, ভিন্ন ভিন্ন রকম, কিন্তু যদিও সবগুলি স্টার দেখতেছি, আসলে সবগুলি স্টার না, হ্যাঁ, ভিন্ন ভিন্ন। হ্যাঁ, তো এই 12টা পুঁতি আছে মনে করো একটা প্লেটের মধ্যে আছে, সবগুলি ভিন্ন ভিন্ন, যদিও সবগুলি স্টার একই কালার, কিন্তু তুমি মনে করো সবগুলি ভিন্ন ভিন্ন, মানে তুমি মনে করো এরকম, যে এরকম মনে করো আর কি। কয়টা দেখাবো, আচ্ছা 12টা কমায় দেখাই, কমায় দেখাই, মনে করো একটা স্টার, একটা এটা, একটা এটা, যেহেতু আমাদের অপশন আছে, একটা এটা, একটা লাভ, একটা আছে যে কি ফুল পাখি এগুলো, একটা এটা, একটা এটা, আর কোনো অপশন নাই, তো যা পাইছি আমরা বসায় দিছি। ওকে, তাহলে কয়টা, 1 2 3 4 5 6 7 8, 8টা ভিন্ন ভিন্ন পুঁতি, ঠিক আছে, একটা প্লেটের মধ্যে বসাইছো, প্লেটটা অবশ্যই চক্রাকার। তাহলে চক্রবিন্যাস, তাহলে অ্যান্সার কী হবে, 8টা ভিন্ন ভিন্ন পুঁতি, অ্যান্সার হবে কি 8 ফ্যাক্টোরিয়াল নাকি 8 - 1 ফ্যাক্টোরিয়াল? 8টা ভিন্ন ভিন্ন পুঁতি, যদি সারিতে হইতো 8 ফ্যাক্টোরিয়াল, যদি সারিতে হইতো 8 ফ্যাক্টোরিয়াল, যেহেতু চক্রে 8 - 1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 7 ফ্যাক্টোরিয়াল, 1 কমের ফ্যাক্টোরিয়াল, ইয়েস অর নো, ইয়েস অর নো, ইয়েস অর নো, তার মানে 1 কমের ফ্যাক্টোরিয়াল হওয়ার কথা। কিন্তু ভাইয়া আবার যেহেতু একটু আগেই বলছি এই পুঁতির অঙ্কটা উল্টানো যায়, আরে ভাই এটা তো মুক্তার মালা, মালাকে তো উল্টানো যায়, কিন্তু এখানে এই পুঁতিগুলি কি একটা অ্যালুমিনিয়ামের প্লেটের উপরে আসে না, তুমি কি প্লেট ধরে উল্টায় দিবা? মানে এই ব্যাপারটা কি, প্লেট ধরে তুমি উল্টায় দিবা? অথবা যদি অ্যালুমিনিয়ামের প্লেট হয় তাহলে উপর থেকে দেখতে পারবা, তাই না? এবার অ্যালুমিনিয়ামের প্লেটে তুমি নিচ থেকে তুমি তাকাইলা, অ্যালুমিনিয়াম তো দেখা যায় না তো, তার মানে এবার কি 2 দিয়ে ভাগ হবে? এবার কি সিস্টেমটাকে উল্টানো যাচ্ছে? অ্যালুমিনিয়ামের প্লেট মনে করো, অ্যালুমিনিয়ামের প্লেট, আমের প্লেট, ঠিক আছে, অ্যালুমিনিয়ামের প্লেটের উপরে আছে, সে মনে করো যে
কেমনে দেখাবো যে এইটা হচ্ছে অ্যালুমিনিয়ামের প্লেটটা, এটার উপরে এই যে পুঁতিগুলি আছে, ঠিক আছে? তো উপর থেকে টপ ভিউ দেখতেছো, ভালো কথা। তো এখন তুমি নিচ থেকে দেখার চেষ্টা করতেছো, বটম ভিউ। তো নিচ থেকে কেমনে দেখবে? অ্যালুমিনিয়াম তো, কাঁচ না তো, দেখা যায় না তো, স্বচ্ছ না তো, অস্বচ্ছ, ট্রান্সপারেন্ট না। তার মানে শুধু উপর থেকে দেখা যায়। আবার তুমি নিয়ে এরকম ধরে উল্টে দিবা, সেটাও তো আসলে সম্ভব না, কারণ এটা তো আসলে মালা না, জিনিসগুলি তো কানেক্টেড না, জিনিসগুলি তো ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে এই মুক্তাগুলি এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে। সো এটা আসলে উল্টানো যাচ্ছে না। সো ওই লজিক থেকে কিন্তু 2 দিয়ে ভাগ হবে না, কারণ উল্টানো যায় না। কারণ উল্টানো যায় না। কেন এটা হচ্ছে, কেন 2 দিয়ে ভাগ হচ্ছে না? উল্টানো যায় না। লজিকটা বুঝতে হবে, প্রশ্ন পড়ে বুঝতে হবে, ঠিক আছে? যে উল্টানো যাচ্ছে কি যায় না, উল্টানো যায় না, প্রশ্ন পড়ে বুঝতে হবে। এটা উল্টানো যায় না বলতে, যেহেতু অ্যালুমিনিয়ামের প্লেট বলতেছে, তাহলে আসলে উল্টানো যায় না, বা নিচ থেকেও দেখা যাচ্ছে না, কারণ অস্বচ্ছ, স্বচ্ছ না। সো এখানে কিন্তু 2 দিয়ে ভাগ হবে না, এজন্য 2 দিয়ে ভাগ হবে না। উল্টানো যায় না, তাই 2 দিয়ে ভাগ হবে না। বিষয়টা হচ্ছে এইখানে, লজিকটা হচ্ছে এইখানে। ওকে, আচ্ছা। আবার যদি কাচের প্লেট হইতো, তাহলে হয়তো উল্টানো যেত না, উল্টালে সব পড়ে যেত, কিন্তু নিচ থেকে তো দেখা যেত স্বচ্ছ, তখন আবার 2 দিয়ে ভাগ হইতো। মানে সোজা বাংলা, আমাদের 2 দিক থেকে দেখতে পারতে হবে, বা উল্টাইতে পারতে হবে, ঠিক আছে? উল্টাইতে পারতে হবে, সেক্ষেত্রে 2 দিয়ে ভাগ হবে। আর এখানে উল্টানো যায় না বলে 2 দিয়ে ভাগ হয়নি। ক্লিয়ার? সো লজিকের ভিতরে লজিক আছে, তার ভিতরে লজিক আছে। সো তোমরা যদি মনে করো বিষয়পত্রগুলি এই কী হলো, বিষয়পত্রগুলি মানে হ্যাঁ, তোমরা যদি মনে করো যে বিষয়পত্রগুলি মানে গুরুত্বহীন, তাহলে কিন্তু তুমি ভুল করবা, ঠিক আছে? গুরুত্বহীন, তাহলে কিন্তু তুমি ভুল করবা। ওকে, এটা তো স্টার দেয়াই আছে। হ্যাঁ, তো আশা করি এখন তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। আমি কি বলতে চাচ্ছি যে উত্তর কী কী রকম হইতে পারে, 2 দিয়ে কখন ভাগ হবে, কখন 2 দিয়ে ভাগ হবে না, 2 দিক থেকে দেখা যায় কি যায় না, মানে এই যে যত রকম কনসেপ্ট আছে, সব কিছু কিন্তু আজকের ক্লাসে আমরা একদম বিস্তারিত বলেছি। আশা করি এরপর থেকে চক্রবিনাশে আর কোনো সমস্যা হবে না, কারণ আমরা কিন্তু একসাথে বান্ডেল মেথড এবং চক্রবিনাশ মানে সার্কিউলার পারমিউটেশন, সেটাও কিন্তু একসাথে আমরা করেছি আজকে। তাহলে আজকের ক্লাসে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়পত্র সম্পর্কে আলোচনা করেছি। আশা করি তোমরা বিষয়গুলিকে লজিক্যাল ওয়েতে বুঝতে পেরেছো, এবং যে কোনো একটা অঙ্ক আসলে তুমি মুখস্থবিদ্যা না খাটিয়ে তুমি আসলেই চিন্তা করবা 2 দিক থেকে দেখা যাচ্ছে কিনা, স্বচ্ছ না অস্বচ্ছ, সিমেট্রিক আছে কিনা, সিমেট্রি আছে কিনা, বা নিজেরা সিমেট্রিক কিনা, মানে সব কিছু বুঝে শুনে তোমাকে অ্যান্সার করতে হবে। জিনিসটা মুখস্থ না, বস্তু হলে এটা, ব্যক্তি হলে এটা, বস্তু ব্যক্তি বলে কিছু নাই, জীব হলে এটা, জড় হলে এটা, এরকম জড় জীব বলে কিছু নাই। এটা প্রাণের অস্তিত্বের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে আসলে বোথ ভিউজ আছে কিনা। এটা জীব জড়ের উপর ডিপেন্ড করে না যে প্রাণ আছে কি নাই, প্রাণ থাকলে প্রাণী, জীব, জীবন থাকলে জীব, প্রাণ নাই তাহলে জড়, জড়র সময় 2 দিয়ে ভাগ, জীবের সময় 2 দিয়ে ভাগ হবে না, এইগুলো ভুয়া, ঠিক আছে? এগুলো কি ভুয়া। ওকে, কারণ উল্টানো যে বিষয়টা একটু আগেই দেখলাম যে ক্লকওয়াইজটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে, তো মুক্তার সময় আমরা উল্টাইতে পারতেছি। ব্যক্তিকেও যদি উল্টাইতে পারতাম, তাহলে 2 দিয়ে ভাগ হইতো আসলে। কিন্তু ব্যক্তির সেট আপ যেটা মিটিংয়ে বসে আছে, তো উল্টাই দিবা নাকি, পাগল নাকি? যেহেতু ব্যক্তির সেট আপকে উল্টানো যাচ্ছে না, তাহলে 2 দিয়ে ভাগ হবে না। ক্লিয়ার? এভাবে তোমাকে লজিক দিয়ে বুঝতে হবে ভাই, মুখস্থ দিয়ে হবে না। আবার কাবাবের সেট আপ উল্টানো টুল্টানোর কিছু নাই, অ্যান্সার হবে এক, কারণ 5টা কাবাব একই রকম, রসগোল্লা 5টা একই রকম, রসমালাইয়ের 5টা যে গোল্লা যেটা আছে একই রকম, 5টা কালোজাম একই রকম। সো এটা তো আমরা বুঝতে হবে। আমরা পড়তেছি ভিন্ন ভিন্ন বস্তু, কিন্তু পরীক্ষায় আসছে একই রকম বস্তু, তাহলে কিন্তু গ্যাঞ্জাম। যেমন বুয়েটে আসছে সবগুলি ভিন্ন ধরনের মুক্তা, এখন মনে করো সবগুলি একই রকম মুক্তা আসছে, তো তুমি অ্যান্সার করে দিয়ে আসছো, তুমি বলো যে আমরা তো শিখছি চক্রবিন্যাসে 1 কমের ফ্যাক্টোরিয়াল হয়, আবার মুক্তার অঙ্ক দেখলেই তো স্যার কইছে 2 দিয়া ভাগ করতে, দিছি 2 দিয়া ভাগ করে, এখন মিলে না কে? মিলবে কেন? তুমি তো বুঝো না এই বিষয়টা। ক্লিয়ার? সো আজকের পর থেকে তোমাদের মনে হয় না আর কোনো সমস্যা থাকবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। যদি এই কনসেপ্টগুলি তোমাদের কাজে আসে এবং তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো, তাহলে তোমরা এই ভিডিওগুলিকে প্রচুর পরিমাণে শেয়ার করো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তুমি এই জ্ঞানটাকে জাস্ট ছড়িয়ে দাও। তোমার আর কোনো দায়িত্ব নাই, আর কোনো মানে কষ্ট নাই, আর কোনো কিছু না। তোমাকে আর কিছু করতে হবে না, তোমাকে জাস্ট যেটা করতে হবে, এই ভিডিওগুলি নিজে আগে দেখতে হবে, নিজে বুঝতে হবে, ফিল করতে হবে, অ্যান্ড আফটার দ্যাট ইউ নিড টু শেয়ার অল দিস ভিডিওস যেগুলো আমরা কষ্ট করে করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, গণিতের সাথেই থাকো। জয় হোক গণিতের। দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ।